আশাপূর্ণা দেবী লিখেছিলেন, ২০ বৃক্ষের উচ্ছেদ লাগি মাটিতেও জাগে সারা। কিন্তু রাজনীতির কাকু আর জেঠুরা এ রাজ্যের ক্যাম্পাসে ক্যাম্পাসে মনোজিৎ মিশ্রের মতো যেসব ২০ বৃক্ষ রোপণ করে সার জল দিয়ে বড় করছেন, তাদের উচ্ছেদ হবে কবে? আজ আমার প্রথম প্রশ্ন। কলেজে ধর্ষণের পরের দিনই কলেজের ভাইস প্রিন্সিপালকে ফোন মনোজিতের। কেন ফোন, কি কথা? ভাইস প্রিন্সিপালকে জিজ্ঞাসাবাদ পুলিশের। দিনের পর দিন অপরাধ করে পার পেয়ে গিয়েই কি এতটা বেপরোয়া হয়ে উঠেছিল এই মনোজিৎ মিশ্র? দ্বিতীয় প্রশ্ন। ২ বছর আগেও কলেজ পিকনিকে যৌন নির্যাতনের অভিযোগ মনোজিতের বিরুদ্ধে। বোনকে অপহরণ, মা বাবাকে খুন এবং অ্যাসিড হামলার হুমকিও দিয়েছিল মনোজিৎ। মুখ খুললেন আরেকজন ছাত্রী। শেষ পর্যন্ত এই মেয়েরা সুবিচার পাবে তো? তৃতীয় প্রশ্ন। মেধা তালিকার বাইরে থেকে ভর্তির জন্য চাপ দিত মনোজিৎ। চলত টাকার খেলা। অন্যায়ের প্রতিবাদ করলে আসত হুমকি। এবার বিস্ফোরক বয়ান কসবা ল কলেজের প্রাক্তন প্রিন্সিপালের স্ত্রীর। শিক্ষা দফতর, দল, পুলিশ প্রশাসন সবাই একসঙ্গে ঘুমোচ্ছিল। চতুর্থ প্রশ্ন। ভুরি ভুরি অভিযোগের জেরে মনোজিৎকে বহিষ্কার করেছিলেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ দেবাশিস চট্টোপাধ্যায়। কিন্তু 2018 সালে তার মৃত্যুর পর ফের স্বমহিমায় কলেজে ফিরে আসে মনোজিৎ। কোন জেঠু কাকুরা ফিরিয়েছিলেন এই মনোজিৎ মিশ্রকে? পঞ্চম প্রশ্ন। শারীর শিক্ষা কর্মশিক্ষার নিয়োগের টাকার লেনদেন, হাইকোর্টে বলল সিবিআই। দুর্নীতিতে মন্ত্রী অফিসাররা যুক্ত থাকলে কোর্ট কি কিছুই করবে না? প্রাইমারির মামলায় প্রশ্ন আরেক বেঞ্চে। আদালতের প্রশ্নে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিও। শিক্ষা নিয়োগের 3 মামলায় হাইকোর্টে কতটা বেকায়দায় পড়ল সরকার? আর আজ এই অনুষ্ঠানেই এবিপি আনন্দর আর্কাইভ থেকে দেখাবো 2017 সালে কিভাবে সাউথ ক্যালকাটা ল কলেজে তাণ্ডবে ভাঙচুরে নেতৃত্ব দিয়েছিল এই মনোজিৎ মিশ্র। তবে শুরুতেই প্রশ্ন তুলতে হবে, ঘটনার পরের দিনই ভাইস প্রিন্সিপালকে কেন ফোন করেছিল মনোজিৎ? দেখুন। তার বিরুদ্ধে শহরের থানায় থানায় অভিযোগ, কখনো শ্লীলতাহানি, কখনো দাদাগিরি, কখনো সিভিক ভলেন্টিয়ারকে চড়। নিজের কার্যকলাপের জন্য একসময় কলেজ থেকে রাস্টিকেটও করা হয়েছিল। অথচ তারপরও সেই মনোজিৎ মিশ্রই সাউথ ক্যালকাটা ল কলেজে অস্থায়ী কর্মী চাকরি পেয়ে গিয়েছিলেন। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট, তার মাথায় প্রভাবশালীদের হাত ছিল। এই প্রেক্ষাপটে কসবা কাণ্ডের তদন্তে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। বুধবার কলেজে গণধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ। পুলিশ সূত্রে দাবি, কল ডেটা রেকর্ড দেখে জানা যায় ঘটনার পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার কলেজের ভাইস প্রিন্সিপালের সঙ্গে কথা হয়েছিল মনোজিতের। সে কথা স্বীকার করে নিয়েছেন ভাইস প্রিন্সিপালও। তবে ওই দিন মনোজিতের সঙ্গে তার অফিসিয়াল কথা হয়েছিল বলে দাবি করেছেন তিনি। ঘটনার পরের দিন কি কথা হয়েছিল? মাথায় ভাইপোর হাত ছিল। ভাইপো গ্যাংয়ের অন্যতম নেতা। ভাইপো গ্যাং মানেই তো ধর্ষণ করবে, চুরি করবে, তোলাবাজি করবে, রাহাজানি করবে, পুলিশের সিকিউরিটি থাকবে। একে সরান। বাংলায় যদি ধর্ষণ বন্ধ করতে হয় আর ধর্ষকদেরকে যদি 24 ঘন্টার মধ্যে শিক্ষা দিতে হয়, উত্তরপ্রদেশ মডেল চাই বাংলাতে। এই ভাইরাল ভিডিও থেকেই মনোজিৎ মিশ্রের ওপর মহলে ওঠা বসার প্রমাণ আরো স্পষ্ট হয়েছে। একই অনুষ্ঠানে সাউথ ক্যালকাটা ল কলেজের ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায় এবং গভর্নিং বডির সভাপতি তৃণমূল বিধায়ক অশোক দেবের সঙ্গে দেখা যাচ্ছে মনোজিৎ মিশ্রকে। তৃণমূল বিধায়ক অশোক দেবকে রীতিমতো জেঠু বলে সম্বোধন করছেন মনোজিৎ মিশ্র। ভিডিওতে যতক্ষণ কথা বলছেন অশোক দেব, ততক্ষণ তিনি মনোজিৎ মিশ্রের হাত ধরে রয়েছেন। আর তৃণমূল বিধায়ক অশোক দেবের ঠিক ডান দিকে দ্বিতীয় চেয়ারে হাসি মুখে বসে আছেন ল কলেজের ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়। গত বছর 30শে অগস্ট কলেজের গভর্নিং বডি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে মনোজিৎ মিশ্র সহ আরও 3 জনকে অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করা হবে। সূত্রের খবর, এই নিয়োগের সম্পর্কে অনেকেই আরটিআই করে জবাব চান কলেজ কর্তৃপক্ষের কাছে। এরপর হঠাৎই দেখা যায় গত বছর 12ই নভেম্বর গভর্নিং বডির বৈঠকে সিদ্ধান্ত নিয়ে ভাইস প্রিন্সিপালকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়, গভর্নিং বডির নির্দেশ ছাড়া ভাইস প্রিন্সিপাল বা সেক্রেটারি কোনো আরটিআই জবাব দেবেন না। এখানেই প্রশ্ন উঠছে, কি এমন তথ্য গোপন রাখার চেষ্টা করা হচ্ছিল? চীনা নাচে অনেকে তো আমাদের কাছে যায়, কথা বলে। ও তো কলেজে পড়তো, সেই সময় জানাশোনা। বলছি ওর নাকি যে চাকরিটা হয়েছে সেটাও এই মাত্র মিটিং করলাম। আমাদের ডেইলি বিশেষ 2-3টে ছেলে দরকার ছিল, যেহেতু কলেজে ছিল বলে ওকে দেওয়া হয়েছে।
এইভাবে জেনারেল কলেজগুলোতে, এইভাবে প্রফেশনাল কলেজগুলোতে, সমস্ত প্রতিষ্ঠানগুলোতে তোলাবাজি করার জন্য, গুন্ডামি করার জন্য, ধর্ষণরাজ কায়েম করার জন্য তৃণমূল একেবারে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা দিয়েছে, রূপ দিয়েছে, তার এটা অঙ্গ। সব মিলিয়ে কসবা গণধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত রাজনৈতিক প্রতিপত্তি নিয়ে বিতর্কের শেষ নেই। হিন্দল দেব, প্রকাশ সিনহা, বিতন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। না, রাজনৈতিক যে প্রতিপত্তি, এই প্রতিবেদনে বলা হলো বিতর্কের শেষ নেই। বিতর্ক নেই, একেবারে নিশ্চিত প্রতিপত্তি, তার একাধিক প্রমাণ আছে। দেখুন, প্রথম কথা যে কলেজের মধ্যে গার্ডকে বের করে দিয়ে গার্ডের ঘরে এই ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে একজন অস্থায়ী কর্মী পরের দিন সকালেই ফোন করে কথা বলছে কলেজের ভাইস প্রিন্সিপালের সঙ্গে। 2, গভর্নিং বডির প্রেসিডেন্ট এবং তৃণমূল বিধায়ক অশোক দেবকে জেঠু বলে তার পাশের চেয়ারে বসছে, হাত ধরে থাকছে। 3, আক্ষরিক অর্থেই হাত ধরে থাকছে। 3, সবথেকে বড় কথা যেটা, যে এই ঘটনা ঘটানোর আগে এ রাজ্যের পুলিশের করা 10টা, ভুল শোনেননি, 1টা 2টো নয়, 10টা ফৌজদারি মামলা মনোজিতের নামে। মারপিট, ধারালো অস্ত্র দিয়ে আঘাত, শ্লীলতাহানি, সরকারি সম্পত্তি নষ্ট, এমনকি পুলিশকে মার। 3বার গ্রেফতার হয়েও দ্রুত জামিন পায় মনোজিৎ। আর অসংখ্য সাধারণ তৃণমূল কর্মীর মধ্যে শ্রীযুক্ত অশোক দেবের সুপারিশে আইন কলেজের অস্থায়ী চাকরি পেল কিন্তু এই কুখ্যাত মনোজিৎ মিশ্র ওরফে ম্যাঙ্গো। আমার প্রথম বক্তা প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যের কাছে আমি জানতে চাইব যে একের পর এক অপরাধ করে কলেজ থেকে বহিষ্কৃত হয়েছে, আবার কলেজে ফিরে এসে অপরাধ করছে, ক্ষমতাশালীদের স্পষ্ট প্রশ্রয়। সলিলদা, সময় মতো কঠোর আইনি ব্যবস্থা নিলে কি এই নির্যাতনগুলো, পরের নির্যাতনগুলো এবং এই মারাত্মক ঘটনা আটকানো যেত না? সুমন, এই মনোজিৎ মিশ্র হচ্ছে দাগি একটা, ব্যাড লাইভলিহুড, সিরিজ অফ ক্রিমিনাল রেকর্ডস, পাস্ট রেকর্ডস, ইন হিজ ক্রেডিট, দিনের পর দিন ক্রাইম করে চলেছে। His name should find entry in the active criminal list, history sheet and surveillance list. এটা সম্ভব নয় যে পুলিশের পক্ষে গিয়ে কোনো ইন্টেলিজেন্স কালেকশন করা, কলেজের চলাকালীন কলেজের মধ্য থেকে গিয়ে সেইখান থেকে খবর কালেকশন করা, ইনপুট নেওয়া, তারপরে আগের থেকে সেই রেপটাকে, ইট ইজ নট পসিবল, সম্ভব নয়। কিন্তু যদি পুলিশের কিসের কনস্ট্রেন্ট বলো তো সুমন, কিসের বাধ্যবাধকতা? টাকার বাধ্যবাধকতা। সেটা তোমার ওই যে আগের প্রিন্সিপাল যতদিন ছিলেন ও ঢুকতে পারতো না, একদম দেবাশিস বাবু, পয়সাও রোজগার করত। কালমিনেশন অফ করাপশন ছিল ইনসাইড দ্য কলেজ, এন্ডোর্স বাই দি রুলিং পার্টি, এই তৃণমূল সরকার। এই রাজ্য সরকারের যদি এন্ডোর্সমেন্ট না থাকতো, মাথার উপরে বসে আছে বিগত বহু বছরের বিধায়ক অশোক দেব, আমি তাকে ব্যক্তিগতভাবে জানি। যখন আমার অফিস ছিল মহেশতলা, ডিএসপি ইন্ডাস্ট্রিয়াল ছিলাম, উনি বজবজ বা মহেশতলার ওখানে কোথাও থাকেন, একদম বজবজ। এই দিনের পর দিন এই যে করাপশন হয়েছে, পুলিশের ইনঅ্যাকশন, এবং খালি ইনঅ্যাকশন ইন দ্য সেন্স সাপ্রেশন অফ ল, suppression of sections of law. Police was assaulted. Civic volunteer কে মারলো দিনে দুপুরে। কেন নন বেলেবল সেকশনস অফ ল দিয়ে কেন তাকে আটকে রাখা হলো না? আজকে জয়ন্ত সিং যখন সিকিউরিটি ফর গুড বিহেভিয়ার 110 সিআরপিসি অর্থাৎ ভারতীয় ন্যায় সুরক্ষা সংহিতার যে রেলিভেন্ট সেকশনে তাকে বন্ড দিতে হবে, তার ফর গুড বিহেভিয়ার, এবং হি শুড বি রিমেইন ইন দ্য কাস্টডি। এর থেকে জয়ন্ত সিং ভালো, এর থেকে জেসিবি ভালো, এর থেকে বুলেট ভালো, এর থেকে সাদ্দাম সর্দার ভালো। এই যে পড়াশুনো যারা শিক্ষিত, যারা ক্রিমিনাল রয়েছে, এরা হচ্ছে ওয়েলথ, এরা হচ্ছে প্রশাসনের বৈভব, এই তৃণমূল দলের বৈভব, এরা হচ্ছে এর অ্যাসেট। এদের রেখে দিয়ে এই কালমিনেশন অফ করাপশন, ভোট লুট, নির্বাচনের ফয়দা তোলে এরা, এবং তার জন্যেই এদের পেট্রোনাইজ করা হয়, পোষা হয়। এবং আমি তোমায় বলছি, এ গ্যাং অফ রাউডিস ক্রিমিনালস এরা এই কলেজের মধ্যে থাকে। এরা আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, এখানে সুদীপ্ত রয়েছে বা যারা রয়েছে, আমি তাদের বলছি
যারা ল প্র্যাকটিসিং প্রফেশনালস যারা আছে, এদের কাছে এরা স্লার, এদের কাছে কলঙ্ক, এদের আন্ডারমাইন করছে, এই ফ্রেটার্নিটিকে ধ্বংস করছে, এই ফ্রেটার্নিটি বদনাম করছে, এই ফ্রেটার্নিটি কুৎসা হচ্ছে। বাইরে জনগণের কাছে মিশে দেখুক। আজকে জনগণ বলছে একটা আইনজীবীর যদি এই অ্যাকশন হয় তাহলে সাধারণ মানুষ কার কাছে যাবে? আর যেভাবে রেপ করেছে, যেভাবে গণধর্ষণ করেছে অ্যাট দি পয়েন্ট অফ থ্রেট, এবং যেভাবে করেছে, এবং ইনভেস্টিগেশন সম্পর্কে আমার বলার কিছু নেই। ইনভেস্টিগেশন ইজ ইন দ্য কারেক্ট লাইন। একটা কথা খালি আমি সুমন না বললে এটা অন্যায় করা হবে। ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় সুরক্ষা সংহিতাতে কোনো জায়গায় নেই যে অ্যাকিউজডের নাম দেওয়া যাবে না। ওইখানে একটা কিন্তু আই এম সেন্সিং সাম ব্যাড স্মেল। একদম আদ্যক্ষণ নিয়ে কালকে নিয়ে বিস্তারিত আলোচনা করছে, আমি তা রিপিট করতে চাই না। প্রথম কথা, নিঃসন্দেহে পুলিশ অত্যন্ত দ্রুততার সঙ্গে গ্রেফতার করেছে, কিন্তু আদ্যক্ষণ নিয়ে সংশয় এবং ধোঁয়াশার জায়গাটা থেকেই গেছে। কিন্তু সলিলদা একটা শব্দবন্ধ ব্যবহার করলেন, এরা তৃণমূল দলের সম্পদ। আমি মুদ্রার আরেকটা পিঠ দেখি, এই এলিমেন্ট, এই ম্যাঙ্গোর মতো এলিমেন্ট, এই মনোজিৎ মিশ্রের মতো এলিমেন্টরা সব থেকে বেশি অত্যাচার করছে কিন্তু সাধারণ তৃণমূল কর্মীদের, এমনকি তৃণমূল দলের সিম্প্যাথাইজার তাদেরও। কেন এই কথা আমি বলছি এই কারণে, আমি অবশ্য না জেনেই গত শুক্রবার বলেছিলাম যে ম্যাঙ্গোর যেহেতু আলফান্সো, কিন্তু গোটা সিস্টেমটাকে এই ম্যাঙ্গোরা ল্যাংড়া বানিয়ে ছেড়েছে। আমি বলছি যে আমি জানতাম না যে সত্যি সত্যি কোনো রাজনৈতিক নেতাকে এই মনোজিৎ মিশ্র জেঠু বলে ডাকে। দেখুন, ভাবুন, এরপর আমি পরের প্রতিবেদনে যেটা দেখাবো সেটা হচ্ছে একজন অধ্যক্ষ, অত্যন্ত শ্রদ্ধেয় সিনিয়র, এই মুহূর্তে প্রয়াত দেবাশিস চট্টোপাধ্যায়, তার সাক্ষাৎকারও দেখাবো। তিনি কিন্তু ওয়েবকুপা অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে অধ্যাপকদের সংগঠন তার সহসভাপতি ছিলেন। সেই তাঁর স্ত্রী নবনীতা দেবী, তিনি আজকে ক্যামেরার সামনে নবনীতা চট্টোপাধ্যায় মুখ খুলেছেন, খুলে বলছেন যে কারণে অকারণে অধ্যক্ষের ওপর চড়াও হতো, দেবাশিস বাবুর ওপর কোট আনকোট অমানুষিক নারকীয় অত্যাচার চালাতো মনোজিৎ। প্রিন্সিপালের ঘরে সিসিটিভি অবধি, বুঝতেই পাচ্ছেন অপরাধের সাক্ষ্য প্রমাণ যাতে না থাকে, সিসিটিভি অবধি এই মনোজিৎ ভেঙে দিয়েছিল। এবং কে বলছেন? যে অধ্যাপক সংগঠন তৃণমূল কংগ্রেসের ওয়েবকুপার প্রাক্তন যুগ্ম সম্পাদক নবনীতা চট্টোপাধ্যায়। তারা বারবার একেবারে পরিষ্কার বলছেন যে বারবার অভিযোগ জানিয়েও এর কাছ থেকে মুক্তি পাননি, এবং শেষ পর্যন্ত এই শ্রদ্ধেয় সিনিয়র অধ্যক্ষ তিনি বহিষ্কার করেন, কলেজ থেকে বের করে দেন এই মনোজিৎ মিশ্রকে। তারপর তার দুর্ঘটনায় মৃত্যু হয়, হঠাৎ দুর্ঘটনায়, তারপর আবার সে ফিরে আসে। আমি পুরোটা দেখাবো আপনাদের, কিন্তু তার আগে নবনীতা চট্টোপাধ্যায় ওয়েবকুপার প্রাক্তন যুগ্ম সম্পাদক কি বলছেন আজকে এবিপি আনন্দকে, এবার দেখাবো। দেবাশিসের সেই সময়কার কথাগুলো যদি এখনকার নেতারাও যদি মানতেন বা জানবার চেষ্টা করতেন ওর হিস্ট্রিটা, তাহলেও এই ধরনের ঘটনা ঘটতো না। মনোজিৎ মিশ্র কসবার আইন কলেজে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত তৃণমূল কর্মী, এক কথায় কলেজের দাদা, ম্যাঙ্গোদা। তাঁর বিরুদ্ধে এখন সামনে আসতে শুরু করেছে একের পর এক বিস্ফোরক অভিযোগ। মুখ খুলতে শুরু করেছেন আইন কলেজের একাধিক ছাত্রী। এই যে টিম এমএম, তাদের মধ্যে 2-3 আমাকে বসে খুব থ্রেটনিং করে বলেনি, কিন্তু যেভাবে বলেছিল যে তুই যদি আজকে এফআইআর করতে চাস বা জিডি করতে চাস, যেই মানুষটার আগেনস্টে করছিস জানা আছে তো সেই মানুষটা পলিটিক্যাল হিস্ট্রি কি, ইভেন কি এই লাইনটাও বলা হয়েছিল তাদের ছাত্রীদের দ্বারা, যদি আজকে কমপ্লেনটা করিস, মুখের মধ্যে যদি কেউ কিছু ছিটিয়ে চলে যায় তা সেটার দায়িত্ব নিতে পারবি তো নিজে। তবে শুধু ছাত্রছাত্রীরাই নয়, অভিযোগ 2016 সাল থেকে মনোজিতের দাদাগিরির শিকার হন দেবাশিস চট্টোপাধ্যায়, যিনি 2004 থেকে 2018 পর্যন্ত সাউথ ক্যালকাটা ল কলেজের অধ্যক্ষ ছিলেন। প্রয়াত অধ্যক্ষের স্ত্রী, যিনি নিজেও অধ্যাপক, তার চাঞ্চল্যকর অভিযোগ অবৈধভাবে ভর্তি করানোর জন্য মোটা টাকা তুলতেন মনোজিৎ। ভর্তির সময় বেআইনিভাবে সেই মেধা তালিকা টপকে যেখানে হয়তো 600 র্যাঙ্ক অবধি চান্স পাওয়ার কথা, সেখানে 2000-এ যার নাম আছে তাকে ভর্তি নিতে হবে। বলা বাহুল্য একটা টাকার খেলা, যেটা মনোজিৎ করতো, টাকা তুলতো অবশ্যই, সেটা ঘুরপথে, সেটা যেটা খবর আসতো সেটা অনেক সময় লাখের গণ্ডি ছাড়িয়েছে। মূল হোতাও বরাবরই আমার যেটুকু জানা আছে বারে বারেই উনি ওই মনোজিতের নামটাই করতেন, এবং ও একটা নাইটমেয়ারে পরিণত হয়ে গেছিল।
তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার ভাইস প্রেসিডেন্ট ছিলেন দেবাশিস চট্টোপাধ্যায়। ওয়েবকুপার যুগ্ম সম্পাদক ছিলেন স্ত্রী নবনীতাও। কিন্তু তৃণমূল কর্মী মনোজিতের বিরুদ্ধে তাঁদেরও ভুরি ভুরি ভয়ঙ্কর অভিযোগ। একই সেশনে দুটো ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন করে, রেজিস্ট্রারের কাছে কি দরবার করেছেন যে ওর রেজিস্ট্রেশন বাতিলের জন্য। নিজের পঠন পাঠন থেকেও সেটা বেআইনি পথেও করেছে। ও একটা নাইটমেয়ারে পরিণত হয়ে গেছিল এবং নানান রকম ভাবে ফোনে হুমকি দেওয়া, স্যার এগুলো আপনি ভালো করছেন না, আপনার বয়স হয়েছে, আপনি এইগুলো কেন করছেন, কেন মেনে নিচ্ছেন না আমাদের কথা। এই সমস্তভাবে নানানভাবে মানসিক, দু একবার বোধহয় শারীরিকভাবেও নিগৃহীত হতে হয়েছে মনোজিতের হাতে। নবনীতা চট্টোপাধ্যায়ের দাবি, মনোজিতের দৌরাত্মের কথা দলকে এবং দলের শিক্ষক নেতৃত্বকে জানিয়েও কোনো লাভ হয়নি। বাধ্য হয়ে মনোজিতকে কলেজ থেকে রাস্ট্রিকেট করেন তৎকালীন অধ্যক্ষ দেবাশিস চট্টোপাধ্যায়। ও যাদেরকে নেতা বলে জাহির করত তাদের কাছেও আমরা ঘটনাগুলো সব জানিয়েছিলাম এবং সবাই মোটামুটি অবহিত ছিলেন। মেরুদণ্ড সোজা রেখে বলেছিলেন যে হয় আমি প্রিন্সিপাল কলেজে থাকবো, নয়তো মনোজিত এই কলেজে থাকবে। 2018 সালে মারা যান তৎকালীন অধ্যক্ষ দেবাশিস চট্টোপাধ্যায়। সেই সুযোগে কলেজে ফিরে আসেন মনোজিত মিশ্র। ও সবসময় টিজ করা, ওই ছুটকাছে মেয়েদের পেছনে লাগা, মানে কলেজে নতুন যখন মেয়েরা ভর্তি হয়, ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমের মেয়েরা আসে তাদের সঙ্গে করা, এই জিনিসগুলো করতে, এগুলো দেবাশিসের নজরে এসছে। ও বারে বারে ওকে সতর্ক করেছে। যেটা সবথেকে আমাকে হার্ট করেছে বলতে পারেন যে এখনকার জিবি কিভাবে ওকে কলেজের নন টিচিং স্টাফ হিসেবে নিয়োগ করলো। একটা ছেলের বিরুদ্ধে একের পর এক ভয়ঙ্কর অভিযোগ, সবাই সব জানতো, কিন্তু তারপরও প্রশ্রয় দিত, মদত দিত। কেন এত গুরুত্ব ছিল মনোজিতের? উপরওয়ালাদের কি পাইয়ে দিতেন তিনি? কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আমার পরের বক্তা বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আমার প্রশ্ন থাকবে যে কতজন ক্ষমতাশালী অশোকদেবের মতো জেঠু থাকলে, কোট আনকোট জেঠু, যে এই রকম একজন সিনিয়র শ্রদ্ধেয় মানুষ, একজন অধ্যক্ষ দেবাশিস বাবু, যিনি তৃণমূলের সংগঠনের কর্তা, যার একাধিক ছবি স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তাকে অমানসিক, কোট আনকোট তার স্ত্রী বলছেন, অমানসিক নারকীয় অত্যাচার তার ওপর মনোজিৎ চালাতো। এটা চালানো যায় কত বড় খুঁটি থাকলে? সুমনদা, দেখুন, যে কোনো একটা ঘটনা ঘটলেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সমেত দলটা পুরো নেমে যায় এ কথা বলতে যে তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্স। তৃণমূল কংগ্রেসের জিরো টলারেন্স, সেটা যদি কোনো নেতা হাত পেতে টাকা নেয় সেই প্রশ্নেও বলে, আবার কোনো যদি ভোট লুট হয় তাতেও বলে। কিন্তু জিরো টলারেন্সটা আগে, ঘটনার আগে, নাকি জিরো টলারেন্সটা ঘটনার পরে? দেখুন, এই প্রশ্নটা আমি একা করছি তা নয়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় গত পরশুদিনই মনে হয় করেছেন। আমার প্রশ্নটা হচ্ছে যে এই ঘটনাগুলো কিন্তু সব জানতো তৃণমূলের নেতারা, শীর্ষস্থানীয় নেতারা সব জানতেন, কিন্তু তারপরেও কিন্তু কোনো একটা ঘটনা যখন বেরিয়ে আসে, সংবাদ মাধ্যমে প্রকাশ পায়, তৃণমূল কংগ্রেসের অপরাধীদের অপরাধ যখন প্রকাশ পায়, তৃণমূল কিন্তু মানে হাত গুটিয়ে নেওয়ার জন্য, ঝেড়ে ফেলার জন্য ব্যস্ত হয়ে বলতে শুরু করে যে আমরা জিরো টলারেন্স, আমরা জিরো টলারেন্স। এই জিরো টলারেন্সটা আপনারা কেন ঘটনার আগে দেখাতে পারেন না? এ তো দেখা যাচ্ছে জিরো পানিশমেন্ট। একদম, মানে এই ছেলেটি, মনোজিৎ ছেলেটি যখন দিনের পর দিন অপরাধ করেছে, তখন আপনারা কেন তখন জিরো টলারেন্স দেখিয়ে তাকে সরিয়ে দিতে পারেননি? তার কারণ পারেননি এই কারণে, কারণ মনোজিৎ যে রাজনীতিটা করে এটা তৃণমূল কংগ্রেসেরই রাজনীতি, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি। এর উপর ভিত্তি করে, মনোজিৎদের মতন লোকের উপর ভিত্তি করেই তৃণমূল কংগ্রেস তার একাধিপত্য কলেজ বিশ্ববিদ্যালয়ে বজায় রাখে, টাকা তোলে এবং একই সাথে এদেরকে ভোটে ব্যবহার করে, ভোট লুট করবার জন্য। এই মডেলটা আপনারা অস্বীকার করতে পারেন না। এইবার যে একজন অধ্যক্ষ ভয় পাচ্ছেন, তিনি বাড়িতে বলছেন যে জানি না কালকে যাব, মনোজিৎ কালকে কলেজে কি করবে, একজন অধ্যক্ষ। আর এই মনোজিৎটা, আমার প্রশ্ন হচ্ছে, এই মনোজিৎটা তো আপনি শুধুমাত্র একটা কলেজে দেখছেন, এটা তো সারা পশ্চিমবাংলার ছবি। পশ্চিমবাংলাতে প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয়ে এইরকম মনোজিৎরা আছে। আমরা শিক্ষকরা ভয়ে ভীতি সন্তুষ্ট হয়ে বলতে পারি না। আর দ্বিতীয় যেটা, সেটা হলো বললে আমাদের মারধর করে, সেই মারধরের ছবি আপনি দিনের পর দিন দেখিয়েছেন অনেক কলেজে। দ্বিতীয় যে বিষয়টা সুমনদা, এই মনোজিৎকে আপনি কি মনে করেন একা হঠাৎ করে এত বড় নেতা হয়ে গেল? এর উপরে যে নেতাগুলো হাত ছিল, এই নেতারা কারা? আমরা তো দেখলাম অশোকদেব থেকে শুরু করে, এবং তৃণাঙ্কু সেদিন প্রেস কনফারেন্স করছেন। আমার প্রশ্ন হচ্ছে, একটা বড় সংখ্যক যদি নেতার হাত না থাকে, তাহলে ও কোনো পদে না থেকেও এত প্রভাব যে সমস্ত কলেজটা চালায়, এবং মানে যার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আছে তাকে অস্থায়ী কর্মী হিসাবে নিয়োগ করে,
তৃণমূল কংগ্রেস কি পারবে জিরো টলারেন্স এখনো দেখিয়ে যারা বড় নেতা হাত আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে? আমরা জানি না যে কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত কোন কলেজে কোন ধরনের অত্যাচার লুকিয়ে আছে, সেই অত্যাচারগুলোকে খুঁজে বার করে সেই নেতাদেরকে শনাক্ত করে তৃণমূল কংগ্রেস কি দলীয়ভাবে এবং প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা নিতে পারবে? যে কলেজগুলো আমি প্রশ্ন তুলতে চাই সুমনদা, যে এই যে মানে প্রায় 72 ঘন্টার উপরে ঘটনাটা প্রকাশ পেল, তারপরে তৃণমূল কংগ্রেসের দলীয়ভাবে বারবার একটা কথা বলবার চেষ্টা করছে যে পুলিশ প্রশাসন তো ব্যবস্থা নিয়েছে। আরে পুলিশ ওই কালপিটদের ধরবে, এটা তো স্বাভাবিক ঘটনা, ওই জন্যই তো পুলিশকে রাখা হয়। প্রশ্নটা হচ্ছে দলীয় প্রশ্রয় আপনারা কেন দিনের পর দিন দিচ্ছেন মনোজিৎদেরকে? মনোজিৎটা কেন মডেল হয়ে যাচ্ছে সারা পশ্চিমবাংলার কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে? কেন আপনারা মনোজিতের মতন লোকগুলোকে তৈরি করছেন? তো আপনারা বারবার বলছেন আমাদের বখাটে ছেলে দরকার, মনোজিতদের মতন ছেলেগুলোকে তৈরি করছেন কাকদ্বীপ থেকে কোচবিহার পর্যন্ত। এবং প্রশ্নটা হচ্ছে যে আজকে এত বেশ কয়েকটা দিন হয়ে যাওয়ার পরে রাজ্যের শিক্ষা দপ্তর কি করছে? আমি জানি না শিক্ষামন্ত্রীর কোনো বিবৃতি নিয়ে পেয়েছেন কিনা, আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি আপনি পেয়েছেন কিনা। শিক্ষা দপ্তর একটা এত বড় একটা ঘটনা হয়ে উঠে আসার পরে এবং সমস্ত তথ্যগুলো প্রকাশ পাচ্ছে, তাতে দেখা যাচ্ছে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে তৃণমূল কংগ্রেস বকলমে সমস্ত কিছু দখল করে রেখেছে। আমার প্রশ্ন, শিক্ষা দপ্তর থেকে তো একটা নির্দেশিকা ইতিমধ্যেই বের করার কথা ছিল, যে শিক্ষা দপ্তর 2017-র মতন একটা ড্রেকোনিয়ান আইন তৈরি করে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়কে দখল নিয়েছে, তারা কেন একটা আদেশ জারি করে বলতে পারছে না যে দেখুন যতক্ষণ পর্যন্ত নির্বাচন না হবে তাহলে আমি কলেজ এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বলে দিচ্ছি আমরা যে সমস্ত ইউনিয়ন রুমগুলোকে তালা মেরে দিন? এই কথাটা বলতে পারছেন না, কেন বলতে পারবেন আপনারা? আমি ঠিক উল্টো কথাটা বলবো। শিক্ষা দপ্তরের আমাদের কাছে যে তথ্য গতকাল যা সামনে এলো তা তো ঠিক উল্টো। আমার সাউথ ক্যালকাটা ল কলেজের সমস্ত সাধারণ ছাত্রছাত্রী তারা কলেজে যাবেন না, কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল। বিশ্বনাথ চক্রবর্তী বলছেন ইউনিয়ন রুম, আমি বলছি তদন্তের স্বার্থে ইউনিয়ন রুম, গার্ড রুম এই সমস্ত সিজ করে দেয়া হোক, আমি একেবারে সিল করে সেখানে কর্ডন করে দেয়া হোক, এবং অন্যান্য সাধারণ ছাত্রছাত্রীরা কেন এই ঘটনার মাসুল দেবেন? দিনের পর দিন তারা ক্লাস করতে পারবেন না। আমি এক্স্যাক্টলি এইখান থেকে ঘর সিল হওয়ার জায়গায় কলেজ সিল হয়ে গেল। এইখান থেকে আমার পরের একটার পর একটা ইনপুট এবিপি আনন্দ আর্কাইভ থেকে আপনাদের সামনে রাখবো, তারপর সমীরদার কাছে, সমীর চক্রবর্তীর কাছে যাব। আমি প্রথমে আপনাদের দেখাবো কেন বলছি গতকাল থেকে একটার পর একটা ফুটেজ আর্কাইভ সাক্ষ্য দিচ্ছে যে এই মনোজিৎ মিশ্রের তাণ্ডব একটা হঠাৎ বিচ্ছিন্ন ঘটনা নয়, দিনের পর দিন তা সামনে এসেছে। এবং শুধু 10টা ফৌজদারি মামলা, এই শেষ ধর্ষণের মামলা ছাড়া তার বিরুদ্ধে ছিল তা নয়, তা এবিপি আনন্দ এবং অন্যান্য সংবাদ মাধ্যমে টেলিকাস্ট হয়েছে। এইবার আর্কাইভে আমি একটু ফ্ল্যাশব্যাকে যাব। 2017 সালের 17ই নভেম্বর অধ্যক্ষর বিরুদ্ধে অভিযোগ, তাতে সাউথ ক্যালকাটা ল কলেজে একদল পড়ুয়ার তাণ্ডব চালাচ্ছে, তাদের প্রত্যেকের হাতে টিএমসিপির পতাকা, উপস্থিত মনোজিৎ মিশ্র। সেই দিন ভেঙে দেওয়া হয় প্রিন্সিপাল লেখা যে ঘরের সামনে প্লেট থাকে, সেই প্লেট, এই কলেজের জানলা, সিসিটিভি ক্যামেরা। সেই দিন মনোজিৎ মিশ্র এবিপি আনন্দের ক্যামেরায় ঠিক কী বলেছিলেন দেখাবো। আমাদের অভিযোগ, আমরা যখন ফি বৃদ্ধি অন্য গভর্নমেন্ট কলেজগুলোর যেই ফিজ আছে সেই ফিজ নিয়ে ফি স্ট্রাকচারটা আমাদের কলেজে নয়, আমাদের কলেজে যথেষ্ট বেশি। তো স্যারকে জানতে যাওয়াটা আমাদের স্বাভাবিক ব্যাপার। তো আমরা যখন জানতে চাই যে স্যার এরকম কেন এত ফিজ নেওয়া হচ্ছে আমাদের কলেজে, তো এত কথা তোমাদেরকে আমরা জানাবার প্রয়োজন মনে করি না, শিক্ষামন্ত্রীর কাছে চলে যাও, উনি যা বলার বলে দেবেন। উনি একটা পেটেন্ট, একটা গুনস রেখে দিয়েছেন কলেজে, যে গুনস দীর্ঘদিন ধরে এখানে ছেলে মেয়েদেরকে অত্যাচার করে যাচ্ছে, মারছে, ধরছে। ভাবুন, মনোজিৎ মিশ্র বলছেন যে অধ্যক্ষ গুনস রেখে দিয়েছেন, আর পাশের যে আরেকটি উইন্ডোতে তাতে দেখা যাচ্ছে যে কলেজে ভাঙচুর চালাচ্ছে এবং আগুন ধরাচ্ছে কলেজের মধ্যে। তারপর মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা জানি না। ঠিক এই দিন এই সাউথ ক্যালকাটা ল কলেজের তৎকালীন অধ্যক্ষ, যাকে নিয়ে এতক্ষণ এত কথা বললাম, দেবাশিস চট্টোপাধ্যায় ঠিক কি বলেছিলেন সেটাও দেখাবো। দুটো গ্রুপের মধ্যেই ঝামেলাটা। গ্রুপ হচ্ছে আপন সাহা ছিলেন জিএস, তাকে সরিয়ে দিয়ে সাত্তকী এসছে। এই দুটো ছাত্রের মধ্যেই এই গণ্ডগোল, দুটো গোষ্ঠী টিএমসিপি। আর মাননীয় মন্ত্রীর নাম করে আমি তো হুমকি দিতে পারবো কি করে। এবার আপনাদের দেখাবো 2019 সালের 23শে জুলাই
কলেজের ছাত্রীদের সঙ্গে আবার সেইবার প্রথম নয় অভব্য আচরণের অভিযোগ, তাকে বহিষ্কারের দাবি উঠল কলেজের ভেতর থেকে। 2019-এর 23শে জুলাই পরিচালন সমিতির বৈঠক, সেখানে এই যে বজবজের তৃণমূল বিধায়ক সিনিয়র অশোক দেব তিনি উপস্থিত। সেখানে টিএমসিপির সদস্য, সাউথ ক্যালকাটা ল কলেজের তৎকালীন ছাত্র, আবার বলছি তৃণমূল কংগ্রেসেরই আরেক ছাত্র নেতা সুফল কুণ্ডু ঠিক কী বলেছিলেন এইবার দেখাবো। মনোজিৎ মিশ্র 2012 সালে ও কলেজে ঢুকেছিল, তখন কলেজে নোংরামি করার জন্য ওকে কলেজ থেকে রাস্টিকেট করা হয়। 2016 সালে কলেজ ভাঙচুর করলো, কলেজ বাইরের ছেলেদের নিয়ে ভাঙচুর করার পর ও কলেজে আবার ইলিগালভাবে ঢোকে। তারপরে ও এখন আমাদের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, কিন্তু সেকেন্ড ইয়ারে হওয়া সত্ত্বেও ও প্রত্যেকটা সিনিয়র মেয়ে এবং প্রত্যেকটা জুনিয়র মেয়েকে কলেজে ডেকে মারা থেকে শুরু করে নিজের দলে রাখার জন্য প্রত্যেকটা মেয়ের সাথে নোংরামি এবং তার সেই ভিডিও ভাইরাল করে দেওয়া থেকে শুরু করে প্রত্যেকটা মেয়েরকে বাইরে যদি কোথাও দেখা হয় সেখানে মারা, কোনো ছেলে যদি সেখানে বার্থডে সেলিব্রেশন করতে যায় বা কোনো রকমভাবে কোনো ফ্যামিলির কাজে যায় সেখানেও তাদেরকে হ্যাকাল করার চেষ্টা করছে মনোজিৎ মিশ্র। যেহেতু ও বাইরে বিভিন্ন নাম ইনফ্লুয়েন্স করে নাম দেখিয়ে যেহেতু প্রত্যেকটা ছেলেকে ভয় দেখাচ্ছে, সেহেতু প্রত্যেকটা ছেলে এখন ভীত কলেজে আসতে পারছে না। তাই আমাদের একটাই দাবি, যদি মনোজিৎ মিশ্রকে রাস্টিকেট করা হোক, যদি মনোজিৎ মিশ্র রাস্টিকেট না হয় আমাদের প্রত্যেকটা ছেলেকে সাউথ ক্যালকাটা ল কলেজ থেকে যে কোনো কলেজে ট্রান্সফার করে দেওয়া হোক। ভাবুন 2019-এ এটা এসএফআই বা ডিএসও এই বা এবিভিপি এই অভিযোগ তুলছে না, টিএমসিপি সদস্য এবং সুফল কুণ্ডু এই অভিযোগ করছে, বলছে মনোজিৎকে যদি না সরানো হয় আমাদের ট্রান্সফার করে দেয়া হোক একই দলের। আমার এইখানে প্রশ্নটা থাকবে যে সত্যি সত্যি তৃণমূল কংগ্রেস কি শিক্ষা দফতরটা সাবলিস করে তোলাবাজদের হাতে তুলে দিয়ে চোখ বন্ধ করেছিল? এই জন্য এই প্রশ্ন উঠছে। দেখুন পার্থ চট্টোপাধ্যায় আমরা কি দেখেছি, আজকে সমিতদা ঠিক বলবেন, যথার্থই বলবেন যে পার্থ চট্টোপাধ্যায়কে দল বহিষ্কার করেছে, কিন্তু আলটিমেটলি চাকরি বিক্রি করলো পার্থ চট্টোপাধ্যায়, সেটা তৃণমূল জানতে পারলো কবে? সিবিআই যখন পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করলো এবং পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর ফ্ল্যাট থেকে ওই 50 কোটি টাকা এবং 11 কিলো সোনা উদ্ধার হলো। আমি বিস্মিত যে এই মনোজিৎ মিশ্র সম্পর্কে সবাই জানতে পারলো তখন যখন এই ভয়ঙ্কর ধর্ষণকাণ্ডের ঘটনা সামনে এলো, অথচ ওয়েব কুপার সদস্যরা, অধ্যক্ষ, টিএমসিপির ছাত্র প্রত্যেকে বলছেন যে তারা তাদের বডিতে, আজকে পরিচালন সমিতির দেখাবো পরের প্রতিবেদনে, তারাও বলেছেন যে তারা প্রত্যেক লেভেলেই মনোজিতের বিরুদ্ধে কমপ্লেন করেছেন। পুলিশ প্রশাসন তো বাদ দিলাম, যে ছাত্রনেতাকে 3 বার গ্রেফতার করা হয় এবং কয়েক ঘন্টার মধ্যে সে জামিন পেয়ে যায়, পুলিশ তো তাকে জানতো, বোঝাই যাচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সমিতদার কাছে, এ প্রত্যন্ত সুন্দরবনের কোনো জায়গা নয়, একেবারে খাস দক্ষিণ কলকাতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন লোকসভা কেন্দ্র, দশকের পর দশক যেখান থেকে তিনি জিতেছেন, একেবারে হার্ট অফ সাউথ ক্যালকাটা। সেখানে সাউথ ক্যালকাটা ল কলেজে দিনের পর দিন এই গুন্ডারা চলল কী করে? কত ওয়েটেজের ঘুমের ওষুধ খেয়েছিলেন যাদের এটা দেখার কথা ছিল তারা? ধন্যবাদ সুমনবাবু, আপনি যে প্রশ্নগুলি আমার দিকে ছুঁড়ে দিলেন। আমি প্রথমেই একটা কথা বলি, এই ঘটনা অত্যন্ত লজ্জাকর এবং নিন্দনীয়, এটা নিয়ে কোনো দ্বিমত থাকতে পারে না। আমরাও সন্তানের বাবা মা, আমাদেরও সন্তানরা স্কুলে কলেজে গেছে এবং এটা কোনো বাবা মার পক্ষেই এবং সমাজের জন্যে খুব একটা ভালো বার্তা নয়। একে ডিফেন্ড করার তো কোনো প্রশ্ন নেই, চরমতম সাজার দাবি জানাচ্ছি। সুমনবাবু যে প্রশ্নগুলো আপনি আমায় ছুঁড়ে দিলেন, যে সুন্দরবন থেকে শুরু করে কাকদ্বীপ, এই যে প্রত্যন্ত পশ্চিমবাংলা, সুমনবাবু আমিও কিন্তু ছাত্র রাজনীতির প্রোডাক্ট। আমিও কিন্তু 77 সাল থেকে 90 সাল পর্যন্ত ছাত্র রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। তখন পশ্চিমবাংলায় 7টা বিশ্ববিদ্যালয়, বিশ্বনাথবাবুরা এর ভালো হিসেব রাখবেন, এই কলকাতা বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, এরকম 7টা বিশ্ববিদ্যালয়। শুধু কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে তখন 246টা কলেজ ছিল, 246। বামেদের সময় নতুন করে কলেজ তৈরি হলো না, শুধু 37টা কলেজ নিয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় তৈরি হলো মেদিনীপুরের বুকে। আজকে যদি আপনি সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় মেলান, 42টা বিশ্ববিদ্যালয় পশ্চিমবাংলায়। এই যে প্রত্যন্ত গ্রামের হিসেব আপনি দিচ্ছেন, বিশ্বনাথবাবু আমার আগে বলেছেন, তিনিও বলেছেন, সলিলবাবু পুলিশের এক্স কর্তা তিনিও বলেছেন। আমি শুধু জিজ্ঞেস করছি আপনাদের কাছে, বিশ্বনাথবাবুর কাছে অধ্যাপক মানুষ, এই পরিসংখ্যান নিশ্চয়ই থাকা উচিত।
আপনি আবার বুঝবেন না যে আমি কিন্তু এই ঘটনাকে ডিফেন্ড করতে চাইছি। না, আমার প্রশ্নটা ছিল কোন জেঠুর হাত মনোজিতের মাথায়। সুমনবাবু, আমি আসছি। ঘটনা হচ্ছে যেটা, যে সারা পশ্চিমবাংলায় 500-র বেশি কলেজ আছে। আমি বলছি না যে কোনো বিচ্ছিন্ন ঘটনা। এখানে আমার পূর্ববর্তী দুজন বক্তা যেভাবে বলে দিলেন যে পশ্চিমবাংলায় যেন প্রত্যেকটা কলেজে রোজ এই ধরনের ঘটনা ঘটে চলেছে। আরো মারাত্মক। আমি তর্কের খাতিরে সমিতদা ধরে নিচ্ছি শুধুমাত্র সাউথ ক্যালকাটা ল কলেজে এই ঘটনা ঘটেছে। না, কেন নয়, আমি বলছি এ তো শহরের কেন্দ্রে, দক্ষিণ কলকাতার কেন্দ্রে একটা ল কলেজ, যেখানে আইন শেখানো হয়, সেখানে এই রকম চরম বেআইনি ঘটনা একটা দুটো নয়, বছরের পর বছর ধরে ঘটে আসছে এবং বছরের পর বছর ধরে অধ্যক্ষ থেকে ছাত্রী সবাই ভিকটিম হচ্ছে। এ কি করে চললো সমিতদা? প্রথম কথা পুলিশ জানে। প্রথম কথা হচ্ছে যে ছাত্রীটি আক্রান্ত হয়েছে তার প্রতি সম্পূর্ণ সহানুভূতি আমার আছে। আমি তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই, তাকে এবং তার পরিবারকে, যে এই ব্যাপারটা প্রকাশ্যে এনেছেন সাহস করে। নইলে অনেক ঘটনা সুমনবাবু আমরা জানতেই পারি না। দাদা, অধ্যক্ষ আমরা জানতেই পারি না। আমি আসছি। অধ্যক্ষ মহাশয় কার কাছে এই কমপ্লেনটা দিয়েছিলেন এটাও একটা প্রশ্ন। তিনি নেই আজকে, অত্যন্ত দুঃখের সঙ্গেই বলছি। তার স্ত্রীও এটা দয়া করে বলুন, আমাদের জানার দরকার এটা। আমি আপনার উত্তরটা দিই যে কার কাছে দিয়েছিলেন। আমি বলছি ওয়েব কুপা টুপা আপনাদের বডি, দলের বডি, আজকে স্ত্রী বলেছেন সব জায়গায় তিনি জানিয়েছেন, লিখিতভাবে জানিয়েছেন। আমি আপনাকে আরও একটা এক্সট্রা তথ্য দিচ্ছি। এই অধ্যক্ষ ওই ছাত্রের নামে পুলিশে FIR করেছিল। আর কোনো প্রশ্নের উত্তর প্রয়োজন হয় সমিতদা? সুমনবাবু, এই ঘটনাটা ঘটেছে, এইবারের যে ঘটনাটা যেটা নিয়ে আপনার অনুষ্ঠান, তাকে রাস্টিকেট করে দেওয়া হয়েছে। অধ্যক্ষের ঘটনাচক্রে গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে, সে আবার ফিরে এসেছে। কোন জাদুতে? আমি বলি আপনাকে, আমায় একটু বলতে দিন। নিশ্চয়ই, একদম। যে সেটা হচ্ছে 25 তারিখে ঘটনা ঘটেছে। 26 তারিখে ছাত্রীটি FIR দায়ের করেছে। আমি ঠিক বলছি? একদম। সুমনবাবু, আপনারা কবে জানতে পারলেন ঘটনাটা? 27 তারিখে। একদম। কোর্টে যাওয়ার পরে। আমরাও তো অর্ধেক ঘটনা জানতে পারি না। আমার তো বক্তব্য এইটা, যেখানে পশ্চিমবাংলার প্রত্যন্ত গ্রামেও এক মিনিট ভাই, যে পশ্চিমবাংলার প্রত্যন্ত গ্রামেরও কোনো ঘটনা যদি আজকের দিনে ঘটে, সোশ্যাল মিডিয়াও এত স্ট্রং যে সাথে সাথে খবর উঠে। দাদা, আমি বলছি গার্ডের সিকিউরিটির গার্ডের ঘরে কি হয়েছে আমি সমীর চক্রবর্তীকে জানতে বলছি না। কি করে আপনি জানবেন? আমার বক্তব্য হচ্ছে যে লোকটা একজন বা হ্যাবিচুয়াল অফেন্ডার, যার নামে 10টা এই ধর্ষণ কাণ্ড আপনি ভুলে যান, আপনি 26 তারিখ 27 তারিখ ভুলে যান, যার নামে পুলিশ পেটানোর অভিযোগ, শ্লীলতাহানির অভিযোগ, ছুরি চালানোর অভিযোগ, এই অভিযোগ পুলিশে দায়ের হয়েছে, 3বার অ্যারেস্ট হয়েছে। কেন আপনার দলের বিধায়ক অশোক দেবের সুপারিশে সে ওই কলেজে অস্থায়ী চাকরিটা পাবে? এই প্রশ্নের উত্তরটা আমায় দিয়ে দিন। ওই কলেজে কতজন তৃণমূল করতো, কেন অন্য একটি সৎ তৃণমূল ছেলেকে বেছে নেওয়া হলো না? না, আমি একটা কথা বলছি, এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, তার কারণ আমি তো ওই কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট নই। ঠিক, কিন্তু দলকে তো দিতে হবে। দাদা শুনুন, একটা কথা বলছি, আপনাদেরও তো সাংবাদিকরা বুম নিয়ে ঘুরে বেড়ায় সারাদিন, এটা ফ্যাক্ট। এবং তারা কেন অশোকদেবকে এই প্রশ্নটা করছেন না? উনি তো যথাযথ উত্তর দেবেন। গণতন্ত্র তো এটাই বলে। সুমনবাবু, আপনারা একজনকে আসামির কাঠগড়ায় তুলে দেবেন, অথচ তার বক্তব্য নেবেন না। প্রতিদিন যাচ্ছে, আপনি মন দিয়ে টেলিভিশন দেখেননি। আমি দেখুন, আরেকটা কথা বলে দিই এখানে, আরেকটা কথা বলে দিই, দল যখন বড় হয়ে যায় সুমনবাবু, সেখানে কিছু বেনজল ঢোকে, এটা মাথায় রাখতে হবে। এবং দলেরই কাজ হচ্ছে তাকে বিচ্ছিন্ন করা। সমিতদা, আপনার সঙ্গে আপনি 300% একমত যে এটাকে প্রবলেম অফ গ্রোথ বলে। আমার বক্তব্য যে আপনি বেনজল ঢুকে যায়, কিন্তু সেই বেনজলকে আমি যদি গঙ্গা জল জ্ঞান করে আমি ঠাকুর ঘরে স্থান দিই, প্রশ্নটা সেইখানে। আমি অশোক দেবকে আমার সহকর্মীরা আজকে নয়, শুক্রবার থেকে জিজ্ঞেস করেছে। সমিতদা বোধহয় টেলিভিশন মিস করে গেছেন, ব্যস্ত মানুষ, কিন্তু প্রতিদিন এই নিয়ে অশোক দেবের সাফাই আপনাদের সামনে আসছে। অশোক দেবকে আমরা জিজ্ঞেস করিনি যে আপনার ছাত্র জীবনে অসিত মিত্রকে সরিয়ে কি করে আপনি রাজনীতিতে এলেন। আমার ইতিহাসে আগ্রহ নেই, আমার শুধু আগ্রহ যে এই ভদ্রলোক, না আমি বলছি যে পুরনো, আমি তো জ্ঞান হওয়া থেকে অশোক দেবকে দেখছি, যার ফলে অসিত মিত্র তো মনে থাকছে ঘটনা, আমি সে কথায় যাচ্ছি না। সমিতদা হাসছেন, কিন্তু আমার বক্তব্য খুব পরিষ্কার যে এই যে
সস্নেহে জেঠু বলে সশ্রদ্ধায় আপনার হাতটা ধরছে এবং এত নিডি প্রয়োজন আছে যাদের, সেই তৃণমূল কর্মীদের বাদ দিয়ে আমি ধরে নিচ্ছি যে আপনি তৃণমূল কর্মীদেরই অস্থায়ী চাকরির সুযোগ দেবেন, কেন এই ছেলেটিকে, একটা কার্যত 3 বার গ্রেফতার হওয়া ছেলেকে আপনি কেন অস্থায়ী চাকরিটা দিলেন ওই কলেজে? এ প্রশ্ন উঠবে না? আমি বলছি শুক্রবার থেকে করছি, ভবিষ্যতেও অশোক দেবকে করে যাব, তার সিনিয়রিটিকে সম্মান জানিয়ে যে এই প্রশ্নের জবাব সমীরদা ঠিকই বলেছেন যে অশোক দেবকেও দিতে হবে, দলকে তো দিতে হবেই। এই প্রশ্নটার উত্তর আপনার, আপনি এবং আনন্দবাজার পত্রিকা বছরকে বছর যেটা বলে যে কেন সরাসরি এমএলএ এমপিরা ওই গভর্নিং বডিতে থাকবে, তারা তো তার পার্টি ইন্টারেস্ট দেখবে। ও দেখছে যে আমার পার্টি, ওই ছেলেটা আমার পার্টি করে আর আমি গভর্নিং বডি, আমিও এমএলএ, তাহলে আমার পার্টির লাইন অনুসারে বিরোধী শূন্য করে রেখে দিয়েছে এবং একই সাথে টাকা পয়সা তুলছে। সমীরদা, আপনি কি জানেন পশ্চিমবাংলায় যে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ববিদ্যালয়গুলো তৈরি করেছে তাতে না উপাচার্য আছে, না বেশিরভাগ ক্ষেত্রেই ফিনান্স অফিসার আছে, না অধ্যাপক আছে, না ঠিক মতন পঠন পাঠন আছে? আপনি এগুলো খবর রাখেন? রাখেন তো? কেন বলছি, উত্তর দিয়ে দিচ্ছি। বলবেন না, আপনি চুপ করুন, সংখ্যাটা বলবেন না, কারণ সব মেধা চলে যাচ্ছে, মেধা চলে যাচ্ছে। একদম শুনুন, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়, তার কারণ আমি বাঁকুড়ার বিধায়ক ছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নেই। বাজে কথা কেন বলছেন? মিথ্যা কথা কেন বলছেন? আমি তো উদাহরণ দিয়ে দিলাম। কতজন ফিনান্স মানে অফিসার দিতে পেরেছেন? কতটুকু আপনি অটোনমি দিতে পেরেছেন? বিশ্ববিদ্যালয় বিশ্বনাথদা বাজে বাজে কথা না বলে আপনি শুধু একেবারে পয়েন্টে আসছে। বেশ আমি দুজনকেই থামালাম, কিন্তু সমীরদা এক সেকেন্ড, সমীরদা একটা ভ্যালিড প্রশ্ন তুলেছেন যে অশোক দেব জবাব দেবেন। আমি বলছি অশোক দেব তো জবাব দেবেন, তার সঙ্গে দলও জবাব দেবে। তার কারণ দিনের পর দিন গভর্নিং বডির মাথায় আমরা আদর্শগতভাবে অপোজ করেছি যে গভর্নিং বডির মাথায় কেন রাজনীতিবিদরা বসবেন, এবং এই প্রশ্ন আমরা 2011 পরবর্তী সময় নয়, বাম আমল, তার আগে আনন্দবাজার পত্রিকা দেখে নিন, কংগ্রেস আমলেও আমরা প্রশ্ন তুলেছিলাম যে কেন বিশিষ্টদের, শিক্ষাবিদদের বসানো হবে না গভর্নিং বডির মাথায়। কালকে বিস্তারিত একটি প্রতিবেদনে আমি দেখিয়েছি যে আমাদের রাজ্যের সাংসদ, নেতা, মন্ত্রী, এমনকি কাউন্সিলররা কতগুলো এক একজন 5টা 6টা করে কলেজের গভর্নিং বডির মাথায় বসে আছে। অশোক দেবকে জবাব দিতে হবে, কিন্তু দলকেও জবাব দিতে হবে, তার কারণ অশোক দেবকে 6টা কলেজের গভর্নিং বডির মাথায় তো বসিয়েছে দল। এবং এই সাউথ কলকাতা, কিন্তু আমি বলছি অশোক দেবকে যারা বসিয়েছেন তাদেরও তো বলতে হবে। আমি সমীরদার সঙ্গে ইয়েস অ্যান্ড নো একমত এবং দ্বিমত যে অশোক দেবকে জবাব দিতে হবে, কিন্তু অশোক দেবকে যারা বসালেন তাদেরও তো জবাব দিতে হবে। কিন্তু আমি এই তরুণজ্যোতি তেওয়ারির কাছে যাব, যেটা হচ্ছে দেখুন তৃণমূল নেতা কতটা প্রভাবশালী হলে অধ্যক্ষ যাকে সাসপেন্ড করেছেন, ওয়েব কুপার পদাধিকারী সহসভাপতি সেই অধ্যক্ষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একাধিক অনুষ্ঠানে যাকে দেখা যায়, এবং তিনি নিজে বলছেন, তার স্ত্রী বলছেন, পুলিশ দল সবাইকে জানিয়েছেন, পুলিশে এফআইআর করেছেন, তাকে রাস্ট্রিকেট করেছেন। আনফর্চুনেটলি এই অধ্যক্ষ মানুষটি পথ দুর্ঘটনায় হঠাৎ 2018 সালে মারা গেলেন। তার আগে কিন্তু বহিষ্কৃত হয়েছে মনোজিৎ। সেই মনোজিৎ তার মৃত্যুর পর স্বমহিমায় এই সাউথ ক্যালকাটা ল কলেজে ফিরে আসছে, এবং দিনের শেষে সে একজন ছাত্র। আমি আবার বলছি একজন ছাত্র, এই জন্য বলছি এর পিছনে কত বড় জেঠুরা থাকলে একজন রাস্ট্রিকেট হওয়ার পর কলেজে স্বমহিমায় ফিরে কার্যত নিয়ন্ত্রকের ভূমিকা পালন করলো, এবং পরবর্তীকালে যখন সেখানে অস্থায়ী চাকরির সুযোগ হলো অন্যদের পিছনে ফেলে সে সেই সুযোগটা পেল। এ কোন ম্যাজিকে? তরুণজ্যোতি। সুমনদা, জেঠুর পরিচিত একজন, মানে ভাইপো, তো পশ্চিমবঙ্গে ভাইপো জাস্ট একটা নাম বা পরিচয় না, ভাইপো হলো একটা ক্লাস। মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে দিকে ভাইপো তৈরি করেছেন, এই মনোজিৎরা সেই ভাইপোই তো। আচ্ছা, অশোক দেব সম্পর্কে যে প্রশ্ন হচ্ছে, আমার একটা অন্য প্রশ্ন করি আইনজীবী হিসাবে। এই মনোজিৎ মিশ্র বেসিক্যালি বৈষ্ণবদার আলিপুর কোর্টে হল্লা পার্টি চালায়, কোর্টে মামলা যারা করতে যারা জানে, এই হল্লা পার্টির সদস্যই মনোজিৎ মিশ্র। এই হল্লা পার্টি যারা করে, মনোজিৎ মিশ্র একজন প্র্যাকটিসিং লয়ার নাকি, সে আবার একটা কন্ট্রাকচুয়াল জবও করছে। তাহলে অশোক দেব বার কাউন্সিলের চেয়ারম্যান, তার তো উচিত ছিল
এই মনোজিৎ মিশ্রর প্র্যাকটিসিং লাইসেন্সটাকে সাসপেন্ড রাখা করেছে কি? করেনি। তিনি জানতেন যে একজন প্র্যাকটিসিং লয়ার পার ডে মনে হয় 500 কিছু টাকা পায় এখানে, জবও করেন, কি করে 45 দিন পরে রিনিউ এবং প্রতিদিন কি করে করছেন। সুমনা, দুঃখের বিষয় কি জানো তো, রাজনৈতিক সমস্যার অরাজনৈতিক সমাধানটা হয় না। আমরা বরাবর বলতে যাই, আলোচনা করি, তো প্র্যাকটিক্যালি ইজ এ পলিটিক্যাল প্রবলেম। আমরা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলি, কিন্তু এই লোকগুলোকে, ক্যাটাগরিগুলোকে তৈরি করেছে টাকা তোলার জন্য। এই পার্টিকুলার মনোজিৎ মিশ্র এগেইনস্টে আরও অভিযোগ আছে। সাউথ ক্যালকাটা ল কলেজে সিট সংখ্যা 120 মতো, প্রত্যেকবার ভর্তি হয়, ওখানে ভর্তি হতো 200-র ওপর স্টুডেন্ট, এবং ডেভেলপমেন্ট ফিজের নামে, বিল্ডিং ডেভেলপমেন্ট ফিজের নামে চাঁদা কেটে রীতিমতো প্রত্যেকজনের কাছে 20,000 টাকা করে তোলা হতো। কোথায় যেত টাকাটা? কেউ জানতো না। বিল হচ্ছে যখন অশোক দেব গভর্নিং বডির মেম্বার, মানে চেয়ারম্যান, তিনি জানতেন না? নিশ্চয়ই জানতেন। এই ভাগটা কে পেত? এখানেও কি 25-75 চলতো? আজকে যখন সুমনদা একটা ধর্ষণের ঘটনা, তারপর যখন আলোচনায় করছি আমরা আজকে, এই লাস্ট 24 ঘন্টায় সন্দেশখালিতে একটা মাইনর, তার রেপ হয়েছে। বাঁকুড়াতে 10 বছরের একটা বাচ্চা ধর্ষিতা হয়েছে। সোনামুখী বাঁকুড়াতে একটা টোটো ড্রাইভার একটা মাইনরকে রেপ করেছে। নদিয়াতে মুকুটমণি অধিকারীর সাগরেদ একজনকে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেছে। এই হচ্ছে আজকের দিনে আমার পশ্চিমবঙ্গ গত 24 ঘন্টায়। একটা মেয়ে, কিন্তু পাশাপাশি তরুণ এটাও বলো যে এই কেসটায় স্পেসিফিক্যালি এই সাউথ ক্যালকাটা ল কলেজের কেসটায় পুলিশ যথেষ্ট তাড়াতাড়ি অ্যাক্ট করেছে, গ্রেফতার করেছে। দুর্দান্ত, নোবেল পাওয়া উচিত এদের জন্য। রবীন্দ্রনাথের নোবেলটা যদি বাই চান্স খুঁজে পাওয়া যায়, এদেরকে দিয়ে দিই কলকাতা পুলিশকে। পশ্চিমবঙ্গে মেয়েদের অবস্থা বোঝা উচিত, অবশ্য সিবিআই খুঁজছিল। পশ্চিমবঙ্গে মেয়েদের অবস্থা বোঝা উচিত সুমনদা। একজন মেয়ে তার বন্ধুর জন্ম, মানে পাশের বাড়ির লোক তাকে ইনভাইট করেছিল, সে বার্থডেতে খেতে যাবে। সেখানে তৃণমূল নেতার ছেলে লালসার শিকার হবে, ধর্ষিতা হবে, প্রায় মানে জীবিত অবস্থায় তাকে পুড়িয়ে মারা হবে। একটা মেয়ে 36 ঘন্টা ডিউটির পর ডাক্তার, মহিলা ডাক্তার, রাতে একটু সেমিনার রুমে রেস্ট নেবে, সেখানে তার ধর্ষণ এবং খুন হবে। একটা মেয়ে তার কলেজে যাবে, কলেজে তার সহপাঠী, একই দলের, দল মানে তো পরিবার, পরিবারের সদস্য তাকে ধর্ষণ করবে। একটা মেয়ে মানে কাজের শেষে সারা সপ্তাহ কাজ করবে, তারপর নাইট ক্লাবে যাবে, নাইট ক্লাবে গিয়ে সেখানে তাকে ধর্ষণ হতে হবে। মাননীয়া বলেছিলেন বাংলা নিজের মেয়েকে চায়। সে নিজের মেয়ের আমলে পশ্চিমবঙ্গের মেয়েরা কি ঘরে বসে থাকবে? তারা কোথাও যাবে না। এই মনোজিৎ, আমি আবার বলছি, মনোজিৎ এরকে একটা দুটোকে জাস্ট বিচ্ছিন্ন ঘটনা ধরো না, এই লোকগুলো না প্র্যাকটিক্যালি তৈরি করা হয়েছে। মমতা বিচ্ছিন্ন কি করে ঢুকবো? দেশ জুড়ে আমি বলছি, সেদিন উত্তরপ্রদেশে মেরাঠে 13 বছরের মেয়েটা হাসপাতালে চিকিৎসা নিতে গেছিল, হাসপাতালের মধ্যে ধর্ষিতা হলো। আমি হাতরাস বলবো, আমি উন্নাও বলবো, হাতরাস উন্নাও নিয়ে আমি গর্ব করব না। হাতরা উন্নাস গর্ব করার, এগিয়ে বাংলার যখন কথা হয়, বাংলা তো এগিয়ে থাক, কোনো দিক থেকে এগিয়ে থাক। এখানকার মানে বিধায়করা পরামর্শ দিচ্ছেন, এমপিরা পরামর্শ দিচ্ছেন, একা যাবে কেন, লোকজন নিয়ে যান। সমাধান সিম্পল কথা বলি, এই তৃণমূল ছাত্র পরিষদ একটা আজীব জিনিস। এত চাকরি লুট হলো, এত দুর্নীতি হলো, ছাত্রছাত্রীদের জন্য এদেরকে কোথাও আন্দোলন করতে দেখবে না। কোথায় দেখবে? আর্জি করে দুর্নীতি হচ্ছে, খুন ধর্ষণের একটা প্রমাণ লোপাট করতে হবে, তৃণমূল ছাত্র পরিষদের লোকজনকে দেখতে পাবে। কসবায় সাউথ ক্যালকাটা ল কলেজে একটা মেয়ে ধর্ষণ হচ্ছে, ছাত্র পরিষদকে দেখতে পাবে। কলেজ অ্যাডমিশনের নামে তোলাবাজি হবে, ছাত্র পরিষদকে দেখতে পাবে। এই ছাত্র পরিষদটা করে কি? সমিতার কাছে যাবো। হ্যাঁ, যেমন বিজেপির অবস্থা, কালীগঞ্জে একটা মেয়ে মারা গেল বোম লেগে, 7 দিন প্রধান বিরোধী দল অনুপস্থিত। খুঁজে পেয়েছেন? এই সহদে পরশুদিন সুকান্ত মজুমদার গেছে। যেমন এই আপনি বোম লেগেটা বললেন, তৃণমূলের বোমেটা বললেন না, পুরোটা বলুন। হ্যাঁ, পুরোটাই বলছি। হ্যাঁ, গতকালকে, আরে দাঁড়ান না, আপনি তো বলেছেন আপনার সময়, আমি তো বাধা দিইনি। আপনার লোক, আরে মিথ্যে কথা বলছেন। কারণ গতকালকে এই যখন আরজি করে নির্জিতাদের ওই যে সমর্থনের যারা, তারা ওখানে মিছিল করছিল, খুব সম্ভবত কোয়েস্ট মলের উল্টো দিকে, বিজেপির মিছিল থেকে গিয়ে তাদের মহিলাকে রাস্তার মধ্যে মলেস্টেশন করা হলো। ওনার পার্টি একটা মলেস্টেশন অভিযোগ আছে, গতকালকে একটা মলেস্টেশন অভিযোগ আছে ঘটনা। আরে আপনাদের চোখে খালি মলেস্টেশনই দেখেন দাদা, বাংলা ভুললো তো, পুরো মলেস্টেশন দেখেন। লাস্ট 24 ঘন্টার কথা বললাম আপনাদেরকে, সরকারের বাংলার মেয়ের আমলে বাংলার মেয়েরা সুরক্ষিত নয় দাদা, বিশ্বাস করুন। নাচকে গলা কেটে হত্যা করা, দলের বিধায়করা বলছেন কেন্দ্র আর রাজ্য, অন্য রাজ্য এবং কেন্দ্রের শাসক অন্য রাজ্যে যখন শাসন করছে, সেখানে মহিলারা নিরাপদ কিনা অন্তহীনে বিতর্ক
বিতর্ক চলতে পারে, কিন্তু এইখানে আমি আমার পরবর্তী প্রতিবেদন আনবো, যে প্রতিবেদনে এই একটা ঘটনা একবার মনোজিৎ মিশ্র করে ফেলেছে বাই চান্স, না, বিষয়টা তা নয়। তার কারণ একাধিক ওই কলেজের ছাত্রী, যারা এই সমীরদা যে দীর্ঘ তালিকা দিয়েছিলেন যে নতুন যেসব শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের যারা আমাদের ভবিষ্যৎ, যারা উজ্জ্বল ছাত্রছাত্রী, তাদের একজন ছাত্রী আজকে মুখ খুললেন যে এই নির্যাতন, এই ধরনের নির্যাতন তার ওপরও হয়েছে এবং মনোজিৎ মিশ্রই করেছে। তার নাম, তার পরিচয় আমরা গোপন রাখছি। একটা মেয়ের বডিতে যেইটুকু তার ডিগনিটি বাকি থাকে, যেই ক্লোদিং গুলো দিয়ে, সেগুলো কোনো একটা বাকি ছিল। আধা জিনিস ছেঁড়া ছিল, আধা জিনিস ছেঁড়ার চেষ্টা করেছিল। শুনলেই গা শিউরে উঠতে বাধ্য, শুনলেই লজ্জায় ঘেন্নায় শরীর ঘিন ঘিন করবে। কিন্তু অন্যরা যা কানে শুনতে পাচ্ছেন না, অবলীলায় তা করতে পারতেন কসবা গণধর্ষণ কাণ্ডে ধৃত তৃণমূল কর্মী মনোজিৎ মিশ্র। আর তার বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ করলেন তারই হাতে নির্যাতনের শিকার সাউথ ক্যালকাটা ল কলেজেরই আরেক ছাত্রী। তার অভিযোগ, 2023 সালে একটি কলেজ পিকনিকে তাকে যৌন নির্যাতন করেছিলেন তৃণমূল ছাত্র পরিষদের তৎকালীন দাপুটে প্রভাবশালী নেতা মনোজিৎ মিশ্র। মদেরও অ্যারেঞ্জমেন্ট করাই ছিল, মনোজিতের আন্ডারেই করা ছিল সেটা। আমি যখন ফোনটা রাখতে যাই, রাখার সঙ্গে সঙ্গে আমি পিছন থেকে শুনতে পাই, যে ব্যালকনি থেকেই শুনতে পাচ্ছিলাম আর দেখতেও পাচ্ছিলাম, যে দরজা, যে মেন যে ওই রুমটার দরজা, সেটা কেউ বন্ধ করে দেয়, ছিটকিনি মেরে দেয়। যেই আলোটা এসছিল, আলোর মধ্যে তার মুখটা এসেন, তখন ওটা পরিষ্কার হলো যে ওটা মনোজিৎ। তো সে শার্টের বাটন খুলতে খুলতে আমার দিকে আসতে যাচ্ছিল। ইট ওয়াজ ভেরি এভিডেন্ট দ্যাট হি ওয়াজ ভেরি ভেরি ড্রাঙ্ক আউট অফ হিজ মাইন্ড। বহুদূর থেকে আইনজীবী হওয়ার স্বপ্ন নিয়ে মা বাবাকে ছেড়ে কলকাতা এসেছিলেন পড়তে। আর এই অবস্থায় নিজেরই কলেজের এক সিনিয়রের ভয়ঙ্কর চেহারা দেখে দিশেহারা হয়ে পড়েন ওই ছাত্রী। তাকে খুব সাদাসিধে হবে বলি যে, দাদা এখনো দরজাটা বন্ধ করো না, আমি বাইরে বেরোবো। সে কথাটা ইগনোর করে গিয়ে আমার একটা হাতের থেকে ফোনটা সে ছিনিয়ে নেয়। আমার সে পিছনের মধ্যে ঠেলে দিয়ে যায় ব্যালকনির মধ্যে। যতটা আমার শরীরের মধ্যে জোর ছিল সেটা দিয়ে পুশ করি, কিন্তু সে কোনোভাবেই সরে না। সে গলার মধ্যে কামড়াতে শুরু করে। সে আমার বডির উপরে কয়েকটা কমেন্ট করতে করতে, খুব অশ্লীল টাইপের কমেন্ট করতে করতে, তিনি বুকের মধ্যে হাত দিয়ে আমার ইনারওয়েরটা ছিঁড়ে দেন। প্রাণপণে নিজের সম্ভ্রম বাঁচানোর চেষ্টা করে যান ওই ছাত্রী, কিন্তু মনোজিৎ তো তখন সবকিছুর ঊর্ধ্বে। প্রভাবশালীদের মদতে প্রশ্রয়ে তার দাপট তখন তুঙ্গে। সেই মুহূর্তে তিনি আমার বাবার নামটা আমাকে বলেন। আমাকে এটাও বলা হয় যে তোর বোন কোন স্কুলে পড়ছে, আমাকে এটাও বলা হয় যে আমার বোনকে সে স্কুলের থেকে তুলে নিয়ে যাবে, সে 2 মিনিট লাগবে না আমার বাবা মার আতাপাতা মিটিয়ে দিতে, আমাকে 2 মিনিট লাগবে না তার অনাথ করে দিতে। তারপরেই সে আমাকে বলেছে, যদি এটা না চাস, যে এইগুলো আমি না করি, তাহলে আমি যেভাবে তোকে ছুঁচ্ছি সেভাবে আমাকে ছুঁতে দে। 30-35 সেকেন্ডের জন্য আমার তখন হুঁশ ছিল না। আমার যদি 30-35 সেকেন্ডের থেকে বেশি জ্ঞান হারাতো, তাহলে আজ নির্যাতনটা আমি হতাম। শেষমেশ সেই সময় দরজায় অন্য কেউ নক করায় সেই যাত্রায় রেহাই পেয়েছিলেন ওই তরুণী। এবিপি আনন্দ। আবার বলছি, সুপ্রিম কোর্টের নিয়ম মেনে আমরা নাম এবং পরিচয় আপনাদের সামনে রাখলাম না। আমি এখানে খুব পরিষ্কার বলছি যে বারবার কথা হচ্ছে যে প্রতি বছর এক বা একাধিক পিকনিক অর্গানাইজ করা হতো এবং সেইখানে এই মনোজিৎ মিশ্র এই ধরনের কীর্তিকলাপ করত। তারপরেও সমস্ত পিকনিকের দায়িত্বে সেই থাকতো, 1 নম্বর নাম তারই থাকতো না। এটা একেবারে আমি কল্পনা থেকে বলছি না। কলেজের একেবারে, আমি এখানে যেহেতু অন্য দুজনেরও নাম আছে সেই নামটা গার্ড করছি, সাউথ ক্যালকাটা ল কলেজের পিকনিকের নোটিশ। আচ্ছা বেশ, আমি গার্ড করে আরেকটি অংশ যেখানে শুধু মনোজিৎ মিশ্রের নাম আছে, বাকি দুটো আমি ঢেকে দিয়েছি। সেখানে বলা হচ্ছে যে কলেজ পিকনিক 20শে জানুয়ারি হবে গাদিয়ারায়। সেখানে সমস্ত ইন্টারেস্টেড কলেজ স্টুডেন্টদের কার সঙ্গে যোগাযোগ করতে হবে, 1 নম্বর নামটা লক্ষ্য করুন। আমি অন্য দুজন যারা অভিযুক্ত নয় তাদের নামটা ইচ্ছে করে ঢেকে দিয়েছি। মনোজিৎ মিশ্র, ভাবতে পারেন? মানে যে সেখানে এই মেয়েগুলো যে বলছে যে প্রায় স্বীকার করার মতো যে তার চক্রব্যূহ রচনা করেছিল, সেইখানে তাকে কলেজ কর্তৃপক্ষ তাকেই 0% মানছে। আমি বলছি বিস্ময়কর, নেক্সাসের শেষ কোথায় আমরা জানি না। আবার বলছি এটা কলেজের সেই নোটিশ। আমি শতরূপের কাছে যাব, আমি বলছি এই দিনের পর দিন
এই ঘটনা চলেছে। কার্যত এখন একটা প্যান্ডোরার বাক্স খুলছে। কলেজ পিকনিক, একটার পর একটা ঘটনার কথা সামনে আসছে, অথচ না দল, না সরকার, না শিক্ষা দপ্তর, না প্রশাসন, কারুর ঘুম ভাঙেনি। এটা বিশ্বাসযোগ্য? সুমনদা, এত বর্ণনা শুনছি তো, একজন ছাত্রী বা একজন মহিলা জানালেন তিনি কীরকমভাবে মনোজিৎ তার সাথে কী করেছে ইত্যাদি। শুনতে শুনতে আমার মতো, আমার বিশ্বাস যারা শুনছিলেন সবারই গা ঘিনঘিন করছিল। এবার ঘটনাটা কি জানো তো সুমনদা, এত ভালো ভালো কথা শুনছি তো, দল আগে জানতো না ইত্যাদি ইত্যাদি, জানতো কি জানতো না সেই প্রসঙ্গে অনেক কিছু বলা হলো, আমি সে প্রসঙ্গে আরও আসছি। কিন্তু এই যে এত ভালো ভালো কথা, পুলিশ ব্যবস্থা নিয়েছে, সব হয়েছে, কালকে সুমনদা, কালকে পশ্চিমবাংলার একটা কোনো ওয়ার্ডে তৃণমূলের কাউন্সিলর মরুক, সেই ওয়ার্ডে বাই ইলেকশন হোক, আর তারপর মেরে ধরে যে করে হোক বাই ইলেকশনটা তৃণমূল জিতুক। এই সব কটা তৃণমূলের মহাপুরুষ বিকেলবেলা তৃণমূল ভবনে প্রেস কনফারেন্স করে বলবে যে এই যে সাউথ ক্যালকাটা ল কলেজকে নিয়ে জঘন্য চক্রান্ত করা হয়েছিল বাংলাকে বদনাম করার জন্য, আমাদের ভগবানের মতো নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমা ছাটানোর জন্য, এই দেখুন আমরা এই ওয়ার্ডের ইলেকশনে জিতে গেছি, তার মানে সব মিথ্যে আর আমরা তৃণমূল সত্যি। কালকে সকালবেলা যদি একটা বাই ইলেকশন হোক, বিকেলে বেহায়াগুলো বলবে। এই দেখে আসছি 12 বছর ধরে, 13 বছর ধরে। আমি বলছি তারা দীর্ঘজীবী হন, এরকম দুর্ঘটনা যেন না। যাই হোক, আমি বললাম। এবার দ্বিতীয় কথা হচ্ছে এই যে ইউনিয়ন, যে প্রশ্নটা কদিন ধরে তোমরা সবাই করছো, আমরা সবাই করছি, এবং এই ঘটনার আগে থেকে আমরা করছি, যে পশ্চিমবাংলায় ইউনিয়নের নামে যেগুলো চলছে সেগুলো কি, এবং আমরা সবাই জানি যে এগুলো কোনো আলংকারিক বিষয় না। এই ইউনিয়নগুলোর মাধ্যমে প্রত্যেক বছর ছাত্র সংসদের কোটি কোটি টাকা এদের মাধ্যমে খরচা হয়। এবার এই যে যারা খরচাটা করছে তারা কিভাবে নির্বাচিত, কোনো নির্বাচনই তো হচ্ছে না, অথচ বছরকে বছর ইউনিয়ন গঠিত হচ্ছে। যদি কোনো রাজ্যেও ঠিক সময় ভোট না হয়, সেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যায়, কিন্তু কলেজগুলোতে পশ্চিমবাংলার বছরের বছর ভোট হয় না। 2017 পরে এইবার সুমনদা 2017 পরে ভোট হয় না, তো কিরাম ইউনিয়ন নির্বাচিত হয়? আমার কাছে এই যে মনোজিৎ মিশ্র নামক এই মহান তৃণমূল নেতার একটা ফেসবুক পোস্ট, তার আমি যে প্রিন্ট আউটটা দেখাচ্ছি, যদি আপনাদের ক্যামেরায় ধরা পড়ে, তাতে বাংলার যুবরাজ মনোজিতের বর্দা অভিষেক ব্যানার্জির চিঠি, সে মনোজিৎ মিশ্রই গর্ব করে ফেসবুকে পোস্ট করেছিলেন। সেই চিঠিতে কি লেখা আছে? 14ই ডিসেম্বর 2024 সালে অভিষেক ব্যানার্জি চিঠি লিখেছেন, টু দ্য স্টুডেন্টস ইউনিয়ন সাউথ ক্যালকাটা ল কলেজ, তার তলায় তৃণমূল ছাত্র পরিষদ। স্টুডেন্টস ইউনিয়ন আর তৃণমূল ছাত্র পরিষদ কী করে এক ইয়েতে আসে আমি জানি না। পশ্চিমবঙ্গ সরকার আর তৃণমূল কংগ্রেস, কেরালা সরকার আর সিপিএম, এ তো হয় না কখনো। পার্টিটা পার্টি, সরকারটা সরকার। এনিওয়ে, দ্য স্টুডেন্টস ইউনিয়ন সাউথ ক্যালকাটা ল কলেজ, তৃণমূল ছাত্র পরিষদ। তাতে ডিয়ার মেম্বার্স, থ্যাংক ইউ ফর ইনভিটেশন টু দ্য সাউথ ক্যালকাটা ল কলেজ স্টুডেন্টস ইউনিয়ন সোশ্যাল ইভেন্ট পরিবর্তন ইটস ওয়ান অ্যান্ড সো ফোর, যে আমাকে নেমন্তন্ন করেছিলেন, যেরকম হয় না, মানে মহাপুরুষদের নেমন্তন্ন করা হয়। অভিষেক ব্যানার্জি বাংলার বিশিষ্ট মহাপুরুষ, ওনাকে স্টুডেন্টস ইউনিয়ন থেকে নিমন্ত্রণ করা হয়েছিল, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় স্টুডেন্টস ইউনিয়ন সাউথ ক্যালকাটা ল কলেজের স্টুডেন্টস ইউনিয়নকে, মানে আই কোট বা আই রিমাইন্ড ইউ, সেখানকার তৃণমূল ছাত্র পরিষদের ইউনিটকে নয়। এই যে সমীরদা গর্ব করে বললেন উনি কোন সাল থেকে কোন সাল পর্যন্ত ছাত্র রাজনীতি করেছেন উনি জানেন। একটা কলেজ যেখানে 2017 সাল থেকে ভোট হয় না, সেই কলেজে 2024 সালে স্টুডেন্টস ইউনিয়ন থাকতে পারে না। তাহলে আপনার পিসির ভাইপো কোন স্টুডেন্টস ইউনিয়নকে উদ্দেশ্য করে নিজের লেটার চিঠি পাঠিয়েছিল? আমি বলছি পশ্চিমবাংলায় ধরুন আজকে সকালবেলা যে বয়ানগুলো পড়ছিলাম, মনোজিতের নাকি ইন্টারোগেশনের বয়ান বিভিন্ন কাগজে বেরিয়েছে, সে কি বলছে যে এর আগেও আমি এরকম অনেক করেছি, কেউ অভিযোগ করতে যায়নি, এই মেয়েটা বেশি বাড়াবাড়ি করলো, গিয়ে সবাইকে বলে দিল, এবং তারপর তো একটার পর একটা বয়ান আসছেই। আমি বলছি সুমনদা, মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি একবার নিজেকেই প্রশ্ন করুন যে আপনি কেমন সরকার চালাচ্ছেন। কি সাউথ ক্যালকাটা ল কলেজের মনোজিৎ, কি সন্দেশখালীর শেখ শাহজাহান, কি কোথাকার জয়ন্ত সিং, একটার পর একটা এলাকায় দিনের পর দিন যখন মহিলারা ধর্ষিত হয়, যখন মহিলাদের শ্লীলতাহানি হয়, এমনকি আপনার নিজের দলের নিজের সংগঠনে আপনাকে মা মনে করা ছোট ছোট বাচ্চা মেয়েদের যখন মোলেস্টেশন হয়, ধর্ষণ হয় আপনার দলের লোকেদের হাতে, কেউ একটা মুখ ফুটে বলতে পারে না? রাজ্যে আপনার সরকার রয়েছে, সিপিএমের সরকার নেই, কংগ্রেসের সরকার নেই, বিজেপির সরকার নেই, আপনার সরকার, আপনার দলের নেতাদের আশপাশে থাকা মহিলাদের সঙ্গে দিনের পর দিন এই জিনিস হয়, কেউ মুখ ফুটে বলতে পারে না? আপনি কেমন সরকার চালাচ্ছেন? এবং সেখানে আজকে একটার পর একটা ঘটনা। এবং আমার শেষ কথা বলছি সুমনদা, যারা আমাদের কথা শুনছেন আমি প্রশ্ন করছি, বাবা মায়েদেরকে প্রশ্ন করছি, আপনারা বুকে হাত রেখে বলুন তো, আজকে যদি আপনাদের কারুর বাড়ির মেয়ে কলেজ থেকে ফিরে বাড়িতে এসে বলে তৃণমূলের ছাত্র পরিষদের ওই দাদা আমাকে এইসব বলছিল, আমি বলছি না শ্লীলতাহানি বা এই পর্যন্ত, দুটো খারাপ কথা বলেছে, ইঙ্গিত করেছে, পশ্চিমবাংলায় আজকের তারিখে কজন বাবা মা আছেন যিনি তার মেয়েকে বলবেন চল তো কালকে যাবো তোর কলেজে দেখে নেবো কে তৃণমূলের নেতা আছে, আমার মেয়েকে এই কথা বলে? আপনারা খুব ভালো করে জানেন পশ্চিমবাংলার 100 জনের মধ্যে 96 জন বাবা মা নিজের মেয়েকে বলবেন যে কলেজে যদি না গেলেও হয়, বাড়িতে পড়াশোনা করে পরীক্ষা দেওয়া যায়, দরকার হলে দুটো টিউশন বাড়িয়ে দিচ্ছি, কলেজ যাস না, কলেজ গেলে বন্ধুরা মিলে থাকিস, একটু ওকে এড়িয়ে চলিস। কোন বাবা মা আজকে আছেন বলুন, বাড়িতে যদি ফেরার পথে
পথে বা বাড়ি ফিরে এসে আপনার মেয়ে আপনাকে বলে পাড়ার মোড়ে তৃণমূলের 4টে ছেলে মিলে দাঁড়িয়ে আমাকে টিটকিরি করছিল, আমার অন্যায় সিগারেট ছুটছিল, কোন বাবা আছেন পশ্চিমবাংলায় রাত্রি 11টার সময় মেয়ের হাত ধরে বেরিয়ে গিয়ে বলবেন চল পাড়ার মোড়ে কোন তৃণমূলের ছেলে দাঁড়িয়ে আছে আমি গিয়ে দেখি? বলতে পারবেন না, কেননা আমরা সবাই তৃণমূল কংগ্রেসের এই থ্রেট কালচারে, এই পাওয়ার স্ট্রাকচারে বন্দী, এবং তার এই একটার পর একটা পরিণতি। প্রশ্ন এখানে একটা ধর্ষণ নয়, এই যে থ্রেট কালচার পশ্চিমবাংলায়, এই যে থ্রেট কালচার চলছে, এইটাই বাংলায় এই রেপ কালচারকে আরো শক্তিশালী করেছে। আপনারা লজ্জা পান। বাংলার মানুষ তাড়ানোর আগে দয়া করে এবার নিজেরা মাথা নিচু করে নবান্ন থেকে বেরিয়ে যান, পারলে বাংলা থেকেও বেরিয়ে যান। নিজেরা ভোটে হারাতে পারবে না মানুষের দেওয়া রায়, সেই আনন্দ সেই জন্য শতরূপ বাবু খুব ভালো। কাকে সেটা লিখেছিল? স্টুডেন্টস ইউনিয়নটা শুনে নিন, কে স্টুডেন্টস ইউনিয়নটা কে? এমপি কে বা এমএলএ কে কেউ যদি চিঠি দেয়, কোন এমপি এমএলএ নয়, এরা লেখা আছে পার্টি লেটারে লিখেছে, কোন এমপি ছাড়ুন সব বললে না যদি দেয়, আরে কি আপনাদের প্রটোকল হচ্ছে, আমি যদি শোন বাবু আপনাকে কোন প্রটোকল না, তৃণমূলের লেটার হেডে উত্তর দেবেন না, তৃণমূলের লেটার হেডে কিসের প্রটোকল দেবেন না? স্টুডেন্টস ইউনিয়ন নেই, স্টুডেন্টস ইউনিয়নটা কোথা থেকে এলো? এই বেসিক 2017 এমসিডিটা টাকা দিল, কোথায় অন্যায়টা করলেন? এইখানে করলেন, যেখানে 17 সাল থেকে ইউনিয়ন নেই, সেখানে 24 সালে জিনিস লিখছে। আরে ব্যাংকরাপসি, আপনি বলুন ইউনিয়নটা কোথা থেকে এলো? ইউনিয়নটা কোথা থেকে এলো? আর আপনারা দলের লোকগুলো কিন্তু শতরূপ শেষ যে প্রশ্নটা তুললো সেটা হচ্ছে সত্যি মা বাবা তারা নিজেদের সন্তানকে সেই নিরাপত্তা কি দিতে পারেন না? আর শিক্ষিকারা, আমার পরের বক্তা একটি স্কুলের প্রধান শিক্ষিকা, তার কোনো ছাত্রীর সঙ্গে যদি এই ধরনের ঘটনা ঘটতেন তিনি কি শিক্ষা দিতেন, তিনি তাকে কি বলতেন, সেই বাচ্চাটাকে তিনি কি বলতেন? আমি তার আগে দেখাবো যে এই আবার বলছি যে একটার পর একটা প্যান্ডোরার বাক্সের মতো মনোজিতের কীর্তি কাহিনী সামনে আসছে। তার পরের প্রতিবেদন। ইউনিয়ন রুমের থেকে মেয়েটা যাবে এক ডিগনিটি নিয়ে, যতক্ষণে দরজাটা খুলবে সে ডিগনিটি তার আর কোনো বাকি থাকবে না। কলেজ কর্তৃপক্ষ, কসবা থানা, পুলিশ, প্রশাসন, অভিযোগ এসবকে থোড়াই কেয়ার করত কসবা কাণ্ডে মূল অভিযুক্ত প্রাক্তন টিএমসিপি নেতা ও বর্তমানে তৃণমূল কর্মী মনোজিৎ মিশ্র। প্রভাবশালী মনোজিতের সবই ছিল হাতের মুঠোয়, আর তার জেরেই সাউথ ক্যালকাটা ল কলেজে মৌরসী পাট্টা চালাতো মনোজিৎ মিশ্র, আর ইউনিয়ন রুমে ছিল মনোজিতের যন্তর মন্তর ঘর। এমনই অভিযোগ করলেন সাউথ ক্যালকাটা ল কলেজেরই আর এক ছাত্রী। ইউনিয়ন রুমের চাবি তার কাছে থাকতো, গার্ড রুমে গার্ডই ঢুকতো না, ইউনিয়ন রুমে আয়। এটা খুব একটা কমন থ্রেট হয়ে গেছিল যে ইউনিয়ন রুমে আয়। ওই ইউনিয়ন রুমে ঢোকানোর পরে কার সাথে কি কথা বলা হবে, কার মানে গায়ের উপরে কটা থাপ্পড় মারা হবে, বা কতভাবে তাকে হ্যারাস করা হবে, টর্চার করা হবে, বা ইভেন কি এভিডেন্টলি এখন মলেস্ট করা হবে, সেগুলোর কোনো রেকর্ড থাকতো না। কলেজে থ্রেট কালচার চালাতো মনোজিৎ, আর তা যে শুধু ছাত্রছাত্রীদের ওপরই চলতো তেমনটা নয়। অভিযোগ, মনোজিতের ভয়ে কাঁটা হয়ে থাকতেন অনেক অধ্যাপকরাও। আতঙ্কে থাকতাম, থ্রেট কালচার ছিল, এবং সেটা প্রত্যেকটা মানে কলেজের কর্নার টু কর্নার ছিল না। থ্রেট কালচার সে কথা তো বলতে পারবো না, ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, মাথায় কলেজ কর্তৃপক্ষ বা গভর্নিং বডির হাত না থাকলে এই ক্ষমতা অর্জন করা কি সম্ভব? ডিবি প্রেসিডেন্টের কাছে যে কোনো কমপ্লেইন পৌঁছালে পরে ওটা অটোমেটিক্যালি মনোজিৎ মিশ্রের কাছে পৌঁছে যেত। মানে যার আগেনস্ট কমপ্লেইন করা হচ্ছে তার কাছেই কমপ্লেনেন্টের নাম, কমপ্লেনেন্টের ডিটেল, তার ব্যাপারে কি বলা হয়েছে সেটা বলা হতো, আর তার পরিপ্রেক্ষিতে কি হতো এন্ড রেজাল্টটা বরাবরই একই, যে মনোজিৎ মিশ্রার কমপ্লেনেন্টের কাছে তারপরে একটা ফোন আসতো। এটা টেম্পোরারি স্টাফের নাম যখন কলেজের বলের মধ্যে এসেছে, তাহলে কেন সেটা নিয়ে প্রশ্ন তোলা হয়নি? জিবি প্রেসিডেন্ট এটা বলতে পারেন যে আমরা জানতাম না, তিনি কি মানে অন্ধ গান্ধারী হয়ে বসেছিলেন তেনারা এতদিন ধরে? যদিও কলেজের গভর্নিং বডির প্রধান তৃণমূল বিধায়কের দাবি, মনোজিতের দৌরাত্ম্য নিয়ে নাকি তিনি আগে কিছুই জানতেই পারেননি। এখন তো শুনতে পাচ্ছি এই ঘটনা ঘটার পর এখন জানতে পারছেন, যে ঘটনা না করতো তারা আমরা জানতাম না। 2022 সালে এই ছেলেটির বিরুদ্ধে অভিযোগ ছিল শ্লীলতাহানি। আমরা জানবো কি বলুন তো? যাদের মদতে মনোজিৎ মিশ্র ম্যাঙ্গো দাদা হয়ে উঠেছিল তাদের কি কোনো দিন শাস্তি হবে? হিন্দোল দে, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। দেখলেন এই প্রতিবেদনে মেয়েটি বলছে যে গভর্নিং বডির কাছে অভিযোগ করলে সেই অভিযোগ আগে চলে আসতো, সঙ্গে সঙ্গে চলে আসতো মনোজিৎ মিশ্রের কাছে।
এরপর কে একজন বলছিলেন না যে কেন অভিযোগের সাহস পাচ্ছে না, এই কারণে সাহস পাচ্ছেন না অধিকাংশ মেয়েরা। এবং এই থ্রেট কালচার ছিল এ কথা বিরোধীরা নয়, গভর্নিং বডির মেম্বার আজকে অন ক্যামেরা এবিপি আনন্দকে বলেছেন মনোজিতের নামে আগে অভিযোগ এসছেন, শিক্ষকরাও আতঙ্কে থাকতেন। একজন ছাত্রী গভর্নিং বডির কাছে শ্লীলতাহানির অভিযোগ করেছিল, গভর্নিং বডিও যেখানে জানানোর কোট আনকোট সেই মেম্বার, আমি দেখাবো পরের প্রতিবেদনে, সেখানে জানিয়েছে, অর্থাৎ কোনো লাভ হয়নি। আমার প্রশ্ন খুব পরিষ্কার মোনালিসা মাইতি প্রধান শিক্ষিকা, বর্তমান প্রধান শিক্ষিকা, তার কাছে, আমার পরের বক্তার কাছে, যে কাদের জন্য এই অসহায়তা, কেন এই জঙ্গলরাজ? যদি মোনালিসাদির শিক্ষা প্রতিষ্ঠানের কোনো ছাত্রী এই কলেজে ভর্তি হতো তাহলে তো ঘটনাচক্রে যেদিকে যাচ্ছে ব্যাপারটা তাকেও এই একই জিনিস ফেস করতে হতো। সুমনবাবু, আপনার প্রশ্নের উত্তর আমি সরাসরি দেব। যদি আমার কোনো বাচ্চা, আমার বাচ্চা বলতে আমি শুধু আমার স্কুলের বাচ্চাদের কথা বলছি না, যারাই এই ধরনের ঘটনার সম্মুখীন হচ্ছ তারা নিজের গলাটা ছাড়ো। ধর্ষণ সম্পর্কে, মানে ধর্ষিতা সম্পর্কে আমাদের যে সামাজিক ট্যাবু রয়েছে সেটাকে ভেঙে বেরিয়ে এসো, এটা আমার প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি পুঙ্খানুপুঙ্খভাবে এই যে ধর্ষণের ঘটনা, তাতে যতটা না অস্বস্তি বোধ করছিলাম তার থেকে বেশি আজকে আপনাদের স্টুডিওতে অস্বস্তি বোধ করছি এটা দেখে যে গণতন্ত্রের রথী মহারথী যারা শাসক পক্ষ, বিরোধী পক্ষ এবং শূন্য পক্ষ, তারা কিভাবে সংকীর্ণ রাজনীতির ভেতরে ঢুকে মূল যে ঘটনা সেখান থেকে বেরিয়ে আসছেন, সেটাকে পাত্তা দিচ্ছেন না। সমীরবাবু যখন উত্তরপ্রদেশে যাচ্ছেন তখন দুহাত তুলে নৃত্য করছেন, পশ্চিমবঙ্গে এলে, এক মিনিট আমাকে বলতে দিন প্লিজ প্লিজ। হ্যাঁ, আপনি বলেছেন মধ্যপ্রদেশে ঘুরে এসেছেন, যাই হোক আপনি শাসক পক্ষের, আপনার এখানে ব্যাখ্যা দেওয়াটা জরুরি ছিল, আপনার অবস্থানটা জানানো প্রয়োজন ছিল। আবার দেখুন আপনি বিরোধী পক্ষ, তারা পশ্চিমবঙ্গ নিয়েই মেতে আছেন, আভারত নিয়ে তাদের কিন্তু কোনো মাথা ব্যথা নেই, অথচ এর মধ্যে পুড়ে মরছে কারা? মেধা। আজকে যখন স্কুল কলেজগুলোতে শিক্ষার নামে শিক্ষা ব্যবস্থাটাকেই পুরো একেবারে শিরদাঁড়া ভেঙে দেওয়া হয়েছে। আমি স্কুলের ক্ষেত্রে আপনাকে বলছি, এখানে রীতিমতো আমি একেবারে নিজ দায়িত্ব নিয়ে বলছি, যে বইগুলো আমাদের দেওয়া হয় সেই বইগুলো পাঠযোগ্য নয়। লাইব্রেরিগুলো, পাড়ার লাইব্রেরিগুলো, আমি স্কুল লাইব্রেরি বাদ দিলাম, পাড়ার লাইব্রেরিগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে, বিজ্ঞান চর্চার কেন্দ্রগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারি স্কুল যার ওপরে বেশিরভাগ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত সন্তানেরা নির্ভর করে থাকে, সেই স্কুলগুলো উঠে যাচ্ছে। পরিবর্তে বাড়ছে কি মদের দোকান, পরিবর্তে বাড়ছে কি এই সমস্ত। তাহলে বাচ্চারা কোত্থেকে শিখবে, কার কাছ থেকে শিখবে? মনে রাখবেন, একটা সুনিতা উইলিয়ামস যখন ওই মহাকাশে যায় না, তখন আমরা যারা পিছিয়ে রয়েছি তাদের প্রত্যেকের হয়ে তিনি ইতিহাসটা রচনা করেন। ঠিক তেমনিভাবে যখন শিক্ষা কেন্দ্রে এই ধরনের ঘটনা ঘটে তখন আমরা কিন্তু আমাদের সমস্ত আধুনিকতা থেকে পিছিয়ে আসি শত শত আলোকবর্ষ দূরে। কিন্তু আপনারা রাজনীতির লোকজনরা এগুলো বুঝতেই পারেন না, অনুভবই করতে চান না। আপনারা তাকে দেখান, সে তাকে দেখান, নিজের দায়িত্ব কবে পালন করবেন আপনারা? কেন বাচ্চারা যথাযথ উপযুক্ত কাজ পাবে না? কেন যৌবন ওই ফুটপাতে বসে থাকবে, রকে বসে? কেন তারা আগামীকাল কি খাবো ভাবছে? আজকে আপনি শিক্ষকদের দেখুন। আরও একটা কথা, আমাদের স্কুলগুলোতে আমরা এটা বলে বলে ফেড আপ হয়ে গেছি যে আমাদের স্কুলগুলোতে 16+ বাচ্চাদের হাতে ট্যাব তুলে দেওয়া হয়। কি কারণে? না ওরা শিখবে, কিন্তু তার নিয়ন্ত্রণ কিছু করা হয় কি? সেখানে এমন কিছু অ্যাপস দেওয়া হয় যার ফলে বাচ্চারা শুধুমাত্র পড়াশুনোর কথাই শিখবে। আসলে এগুলো একটা সুশ্রুরি যৌনতা তাদেরকে ফ্রি দেওয়া হয়। এগুলো নিয়ে বলে বলে আপনারাই বলুন তো, বাংলার আপনি সরকারি পরিকাঠামোর কথা বলছিলেন দিদি, আমি এটা ছোট্ট যোগ করি। এই তমান্না খাতুন যে মেয়েটাকে আমরা হারালাম, তার বাবা অন্য
প্রদেশে গিয়ে পাশের প্রতিবেশী রাজ্য উড়িষ্যায় গিয়ে চাকরি করছে কেন? যে সেখানে সে আরেকটু বেশি টাকা রোজগার করতে পারছে। কেন সে তার রোজগারটা জরুরি? যে সেই প্রত্যন্ত গ্রামের অভাবী পরিবারটা তারা মনে করছে যে সরকারি স্কুলে শিক্ষা পেলে সেই মেয়েটা বড় হতে পারবে না, তাকে গজিয়ে ওঠা ইংলিশ মিডিয়াম যেটা হয়তো তার কি স্ট্রাকচার আছে কেউ জানে না, কিন্তু সেখানে ভর্তি করতে হবে। এই এখন বাস্তব পরিস্থিতি। আপনি তমান্নার বাবা মার কথা বলছেন, আপনি আমরা যারা সরকারি স্কুলে পড়ি আমাদেরকে প্রশ্ন করুন না, আমরা আমাদের ছেলে মেয়েদের কোথায় পড়াচ্ছি? আমরা যে সরকারি মাধ্যমে রয়েছি আমরা তো তার নগ্ন রূপটা জানি, তাই নিজের বাচ্চাকে সেখানে পড়াই না তো। তাহলে গভীরতা কিন্তু অনেক বেশি, আর আপনারা কিন্তু ভাবছেন না। আমি আপনাদের অনুরোধ করছি, কিছু পরিস্থিতি থাকে যেখানে ভোটের রাজনীতি চলে না, আপনারা সেগুলো থেকে সবাই মিলে একটা কিছু এমন কিছু করুন। এমন একটা আজকে 11 মাস হয়ে গেছে আপনার আরজি করের ঘটনা, কটা ধর্ষকের জন্ম হয়েছে নতুন নতুন ভাবুন। আর আমরা যেটা আশা করে বসে আছি যে একটা সুবিচার পাবো, একটা সমাজকে একটা বার্তা দেওয়া যাবে যে এরকম হলে এরকম হবে, সেটা কোথায়? ফার্স্ট হচ্ছে ম্যাডামের কথা আমি শুনছিলাম, ম্যাডামের ভার্সন যে সংকীর্ণ রাজনীতি করবেন না। আমি এটা বলা শুরু করলাম, আবার বলছি, রাজনৈতিক প্রবলেমের অরাজনৈতিক সলিউশন বলে কিছু হয় না। এই রেপ নিয়ে কথা হচ্ছে তো, বলো তো সুমনদা, এই পশ্চিমবঙ্গে সেই ধনঞ্জয়ের পরে কার ফাঁসি হলো? রিফর্মেটিভ থিওরি ইজ অ্যাবসলিউট ফেলিওর। এটা আমাদের ভাবা উচিত, সমাজকে ভাবা উচিত। আর এখানে মনোজিৎ মিশ্রের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো দেখো, কেন অভয়া বিচার পাচ্ছে না, আর কেন রাজ্যপাল বিল আটকে রেখেছে, অপরাজিতা বিল, সেই নিয়ে দিনের পর দিন পোস্ট করছে। কে করছে? মনোজিৎ মিশ্র। রেপ, করাপশন, স্ক্যাম, ওয়েস্ট বেঙ্গলের ললেসনেস, এগুলো পলিটিক্যাল প্রবলেম। এটার পলিটিক্যাল সলিউশন সম্ভব, অরাজনৈতিক নয়। একটা অসুবিধা কি জানো? এই দাদার কথা বলছি না, এই তৃণমূলের একজন স্পোক্স পারসন আছে, স্টুডিওতে আসবেন, তার 70 বছরের বাবা অন্য রাজ্যে কাজ করে, এখানে কাজ না পেয়ে, আর এখানে এসে মানুষকে বোঝায় যে বাংলা কত ভালো আছে। তাহলে বলছেন রাজনীতিতে উদার কোনো পরিসর থাকবে না? বলিনি ম্যাডাম, উদার পরিসর বলে কিছু থাকবে না। পলিটিক্যাল প্রবলেমের পলিটিক্যাল সলিউশন হয় না ম্যাডাম। যেহেতু আপনি আমার নামটা করে বললেন যখন আপনি দাঁড়িয়ে বক্তৃতাটা করছিলেন, আমি দিদিমণি আপনাকে হাত জোড় করে একটা কথা বলছি, আপনি শিক্ষিতা মহিলা, আমি সম্মান করি মহিলা হিসেবে। আমি কিন্তু যতক্ষণ ওখানে দাঁড়িয়ে বক্তৃতা করেছি একটাও রাজনীতির কথা বলিনি, একটাও বলিনি। আপনি গুলিয়ে ফেললেন যখন উনি বলেছেন আমি তখন আজকের ঘটনা বলে এবার কাইন্ডলি বলে নি। আমি একটা কথা বলছি, আরে ভাই আমি এগুলোর বাইরে বলছি একটা কথা, যেটা হচ্ছে যেহেতু উনি বলাটা শুরু করলেন, এইটা বলে যে আমার কোনো ছাত্রের সাথে হতো, আমি জাস্ট একটা বলছি, ধরুন ভাইস প্রিন্সিপাল যে ভদ্রমহিলা আছেন তার এখানে ভূমিকাটা কি, আমি এই কারণে জিজ্ঞেস করছি। ঘটনাটা যখন ঘটেছে তিনি খুব সম্ভবত ছিলেন না কি ছিলেন আমরা জানি না, দু রকমের রিপোর্টই দেখেছি। যাই হোক আমরা ধরে নিচ্ছি দু রকমের কথাই বলেছেন। একবার দেখলাম যে উনি সংবাদ মাধ্যম থেকে জানতে পেরেছেন, আবার আজকে পুলিশ সূত্রে পুলিশ এই জন্যই ওনাকে জেরা করেছে, কথা বলেছে যে ফোন করেছিল। একটা কথা ধরুন আমি ধরে নিচ্ছি যে উনি ছিলেন না, কেমন, কিন্তু গার্ডকে বার করে এরকম একটা ঘটনা ঘটে গেল, আমি ধরে নিচ্ছি ইভেন মানে ওনার প্রতি ওনার একজন ছাত্রীর এত কম ভরসা যে ছাত্রী তো সবার আগে ওনাকে জানাবে, তাও জানায়নি, গার্ডটাও ওনাকে রিপোর্ট দেয়নি। আমি এই কারণে জিজ্ঞেস করছি যে গার্ডটা তো অ্যারেস্ট হয়েছে, কিন্তু এনার ভূমিকাকে খতিয়ে দেখা হবে না, বরং পরের দিন ওনার সাথে লোকে ফোনে কথা বলছে, এই ধর্ষক ফোনে কথা বলছে, এনার হাজবেন্ড, এবং এই ঘটনাচক্রে বলছি এনার আবার শাসকের খুব ঘনিষ্ঠ, এনার হাজবেন্ড আবার পিএসসি চেয়ারম্যান ছিলেন কিছুদিন আগে। আমি ধন্যবাদ, কিন্তু এখানে আমি শুধু যোগ করতে চাইবো যে এটা সাউথ ক্যালকাটা ল কলেজের বিষয়, শুধু ছাত্রীদের বিষয় নয়, একাধিক ঘটনা সামনে আসছে যেখানে ছাত্ররা একই রকমভাবে ভিকটিম হয়েছে। এবং ভাবুন, টিএমসিপি না করলে বাড়িতে গিয়ে বাবাকে হুমকি দেওয়া হচ্ছে, পরিবারের লোকেদের হুমকি দেওয়া হচ্ছে, ঠিক যেভাবে মেয়েদের একটার পর একটা ঘটনায় যে তাদের বাড়িতে তাদের অ্যাসিড ছোঁড়া হবে, তাদের বাড়ির অভিভাবকদের খুন করা হবে, গ্রেফতার করিয়ে দেওয়া হবে, এই হুমকি দেওয়া হচ্ছে। ছেলেটির পরিবারকে আবার হুমকি দেওয়া হচ্ছে সেই একই রকমভাবে। একটা পরিষ্কার হেজিমনি তৈরির চেষ্টা, একবার নয় একাধিকবার। আবার বলছি, প্যান্ডোরার বাক্স একটার পর একটা ঘটনা খুলে গিয়ে সেই বাক্স খুলে সামনে আসছে। দেখুন
আমার নাম ম্যাঙ্গো, ছুটফুট করে দেবো কিন্তু আমরা। এক প্রকার হত্যা করেই হুমকি দিয়ে গেছিল। আমার তো বলেছিল কলেজে যেতে হবে না। তাহলে কলেজে যে মেয়ের ওপরই নজর পড়বে তাকেই যৌন নির্যাতন, আর বিরুদ্ধ গোষ্ঠীর ছেলে হলেই তাকে মেরে দেওয়ার হুমকি। কসবা গণধর্ষণ কাণ্ডে ধৃত তৃণমূল কর্মী মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে এই ধরনেরই ভয়ঙ্কর অভিযোগ উঠেছে। তার লবিতে যোগ না দিলে পড়ুয়ার মা বাবাকে পর্যন্ত হুমকি দিতে ছাড়েনি গুণধর মনোজিৎ। 2019-এর 17 ডিসেম্বর কসবা কাণ্ডে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেন সারদাপল্লীর বাসিন্দা মুকুন্দ পাণ্ডে, যার ছেলে মনোজ কুমার পাণ্ডে সে সময় কসবা ল কলেজেরই পড়ুয়া ছিলেন। মুকুন্দ পাণ্ডে অভিযোগ জানান, 16 ডিসেম্বর রাত 8:30 নাগাদ তার উত্তর 55 গ্রামের দোকানে চড়া হয় মনোজিৎ ও তার দলবল। কলেজে থাকতে গেলে লবি করতে হবে মনোজিৎ মিশ্রর, না হলে বাড়ির সামনে এসে হুমকি। মা বাবাকে থ্রেট করে যে আপনার ছেলে কলেজে ঢুকতে দেবো না, এই করতে দেবো না। বলেছিল গুলি করে মেরে দেবো, তুলে নিয়ে যাব। তারপর বলেছিল কি পেট কেটে দেবো। এক প্রকার হত্যা করেই হুমকি দিয়ে গেছিল। বলেছিল যে আপনার ছেলেকে গায়েব করে দেবো। ফার্স্টে গেছে আমার বাড়িতে আমাকে পাইনি, বাড়িতে না পেয়ে ওখানে অ্যাড্রেস নিয়ে চলে এসে এখানে বলে যে ছেলে কোথায় আপনার ছেলেকে সাবধান করে দেবেন। হ্যাঁ, বেড়ে ও অতিরিক্ত ভাড়া, হ্যাঁ নয়তো শুটফুট করে দেবো কিন্তু আমরা। হ্যাঁ, আর কিন্তু পেলে রাস্তাঘাটে পাই ওই কাপুর কাছের মতো কাচবো। সেই সময় স্বামীর সঙ্গেই দোকানে ছিলেন নমিতা পাণ্ডে। এত বছর পরও সেই আতঙ্ক এখনো তাজা। বাবা সে বললো না, মানে আমাদের বুকে মধ্যে ধুপুর করছে। অভিযোগকারীর দাবি, আনন্দপুর থানার পাশাপাশি কসবা থানাতেও অভিযোগ জানিয়েছিলেন, তবে লাভ কিছু হয়নি। এফআইআর হয়েছিল? হ্যাঁ হয়েছিল, এবং থানাতে পুলিশও এসেছিল। পুলিশে ওকে অ্যারেস্ট করে? না, ওকে আর অ্যারেস্ট করা হয় নাই। কসবায়ও করেছিলাম, প্লাস এসেও করেছিলাম, আনন্দপুরেও করেছিলাম। মনোজিৎ মিশ্র দৌরাত্ম নিয়ে অসহায়তার সুর শোনা গেছে খোদ আইন কলেজের অধ্যাপকের গলায়। মনোজিতের বিরুদ্ধে এর আগেও ভুরি অভিযোগ ছিল, সেই ক্ষেত্রে কেন আপনারা কোনো ব্যবস্থা নেননি? কলেজের এখতিয়ার বা ক্ষমতাটা তো প্রশাসনকে জানানো, সেই ক্ষেত্রে প্রশাসন পর্যন্ত গেছে। তারপরে কাকে জানিয়েছিল? প্রশাসন বলতে থানা, তারপরে থানা কতদূর কি করেছে সেগুলো তো আর আমরা জানি না। মুকুন্দ পাণ্ডের অভিযোগের প্রেক্ষিতে পুলিশের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ।